রায়া তার এক হাতে শাড়ি খামচে ধরে রেখেছে। সে এবার চুপ না থেকে অপর হাত দিয়ে রুদ্রের হাতের কবজিতে ধরে তার হাত ছোটানোর জন্য। রায়া হাত ধরায় রুদ্রের ধ্যান ভেঙে যায়। তার কাজে বিঘ্ন ঘটায় সে কটমট চোখে রায়ের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে ভস্ম করে দেবে তাকে। রায়া ওর কঠোর চাহনি দেখে হাত ছেড়ে দেয়। কেন জানি ওর খুব ভয় হচ্ছে। লোকটার চোখে মুখে যেন হিংস্রতা ফুটে উঠেছে। কীরকম শান্ত গম্ভীর চোখে তাকিয়ে আছে। রায়ের এভাবে ভয় পাওয়া দেখে বাঁকা হাসে রুদ্র। তার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। তার ভালো লাগে যখন কেউ তাকে দেখে ভয় পায়। সে চায় তার মনের মতো করে সব হবে। সে যেমন চাইবে ঠিক তেমন। সবাই তার কথা শুনতে বাধ্য হবে। কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে সব কিছু হচ্ছে তার বিপরীত। সে চেয়েও মুখ ফেরাতে পারছে না মেয়েটি থেকে। চুম্বকের মতো কিছু টানছে তাকে ওর দিকে। রুদ্র আবার মেয়েটির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। ওর ধূসর চোখের মণি যেন কেউ ওকে অতল সাগরে ডুবিয়ে দিচ্ছে। মেয়েটির ভয় আতঙ্কিত চেহারা দেখে রুদ্র ধীর হাতে আবার লম্বা চুলগুলো পিছনের দিকে দিয়ে আগে যেমন ছিল তেমন করে। তারপর চুল থেকে হাতটা সরিয়ে নেয়। রায়া যেন এবার হাফ ছেড়ে বাঁচে। এখান থেকে চলে যেতে পারলেই বাঁচত। কিন্তু ওর ফোনটা যে লোকটার হাতে। এখন ফোনটা নিবে কি করে? রার এসব আকাশ পাতাল ভাবনার মাঝখানে আবার লোকটির গমগমে আওয়াজ ভেসে উঠল। নাম কি মেয়ে তোমার? লোকটির এই গম্ভীর আওয়াজ যেন রাতের অন্ধকারে ভূতের আওয়াজের মতো। আগেই না ওনার বন্ধুদের সামনে বললাম নাম কি? তখন তো উনি ছিলেন ওখানে। আবার জিজ্ঞেস করছেন কেন? রায়ার কথা না বাড়িয়ে বলে দেয় রায়া। রায়ের কথা শেষ হতে না হতে লোকটি আবার প্রশ্ন করে ফুল নেম? রায়া বাধ্যমের মতো বলে ওঠে রুবায়েত বিন রায়া। কেউ নাম জিজ্ঞেস করলে সবসময় পুরো নাম বলতে হয়। রায়া মনে মনে বলে ওঠে আমার যেরকম ইচ্ছা আমি সেরকম বলবো। তোকে জিজ্ঞেস করে বলতে হবে আমার? রুদ্রকে ভেঙে বলে কেউ নাম জিজ্ঞেস করলে পুরো নাম বলতে হয়। কিন্তু সামনাসামনি ওর মুখে কোনো বুলি ফোটে না। চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। রুদ্র আরও কিছুক্ষণ মায়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এবার বলে ওঠে নাও ইউ ক্যান গো। আমি কি শখে দাঁড়িয়ে আছি বেটা ফালতু? আমার মোবাইলটা দে। কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারতেছে না। রায় ভীষণ নার্ভাস ফিল করে। এর আগে এমন অপ্রস্তুতকর সিচুয়েশনে সে কখনো পড়েনি। রায় যে মুখ ফুটে ফোনের কথা বলতে নিবে, রুদ্র খেকে ওঠে আই সেড গেট আউট। রুদ্র হঠাৎ এরকম চিৎকার শুনে রায় কেঁপে উঠল। চোখ ছলছল করে উঠল অপমানে। সে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রুদ্র একমনে রায়ের চলে যাওয়া দেখল। সেইভাবে বলতে চায়নি, কিন্তু তার কিছু করার নেই, কারণ রায়া এখনই ফোনের কথা বলতো আর সেই মুহূর্তে ফোনটা দিতে চায়নি। রায়া এর উত্তর খুঁজলে সে কোনো জবাব দিতে পারতো না, কারণ তার নিজের কাছে কোনো উত্তর নেই। তো এরকম বিহেভ করলো যাতে রায়া চলে যায়। ফোনটা সে পরে কাউকে দিয়ে এমনিতে পাঠিয়ে দিবে। রুদ্র গিয়ে দোলনায় বসল। তার মন তাকে দিয়ে কি করাচ্ছে সে বুঝে উঠতে পারতেছে না, কিন্তু তার মনের ভিতর যে কিছু অনুভূতি জন্মেছে সেটা সে বুঝতেই পারছে। কিন্তু সেটা কি ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী সেটাই বুঝতে হবে। রায়ের প্রচুর মন খারাপ। তার সাথে ওরকম খারাপ ব্যবহার কেউ কখনো করেনি। রাগে জেদে ওর চোখ থেকে পানি বের হচ্ছে। শালা ফকিন্নি, তোর ফোন নাই, তুই আমাকে আগেই বলতি, আমি নিজেই দিয়ে দিতাম। এভাবে দিন দুপুরে ছিনতাই করলি তো করলি, আবার আমাকে ধমকালি। রুদ্র আগাগোড়া মানুষটাই তেরা। সে কখনো কাউকে পরোয়া করে না। কেউ হলপ করে বলতে পারবে কি সে আজ পর্যন্ত কারোর সাথে ভালোভাবে কথা বলেছে? এর মধ্যে তার ফ্যামিলি, তার বন্ধু বান্ধব আলাদা বিষয়। রায় নিজের মনে বকবক করতে করতে রামিসার রুমে যায়, কারণ রাইসার রুমে ওর কাজিনরা সব। রাইসা ও রামিসার রুমে। রাইসা রায়ের মুখ গোমরা করা দেখে বলে ওঠে কিরে, কি হয়েছে? তোর চোখ মুখের এই অবস্থা কেন? কিছু হয়েছে কি? রায়া এখন যথাসময় না ভেবে কিছু বলে না। না কিছু না, টায়ার্ড লাগছে। ঈশা আপু তো এখানে ঘুমিয়ে গেছে। আমি এখানে থাকবো আজকে আপুর সাথে। এরপর আর কোন দিন একসাথে থাকতে পারবো না সেটার তো ঠিক নেই। তুই বরং আজকে শিফা আপুর কাছে ঘুমা। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আমার খুব ঘুম পাচ্ছে, তুইও তাড়াতাড়ি ঘুমা, সকাল সকাল উঠতে হবে। বলে রায় একটা প্লাজো আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে রাফা শিফা আপুর রুমে চলে যায়।
রায়া গিয়ে শিফার রুমে নক করে। আপু আসবো? শিফা বিছানায় আধশোয়া হয়ে ফোন টিপছিল। কারো আসার আওয়াজ শুনে উঠে বসে। আসো রায়া। আমি তোমার সাথে ঘুমাবো আজ আপু। আসো। ঈশা তো আজকে রামেশের সাথে ঘুমিয়ে পড়েছে। আমারও একা ভালো লাগছিল না, নতুন একটা জায়গা। তারপর রায়া গিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। এরপর অনেক সময় তারা গল্প করতে থাকে। রায়ের কথা শুনে শিফা শুধু হাসছে। মেয়েটা অনেক বাচাল। আচ্ছা এখন ঘুমাও তুমি, সকাল সকাল উঠতে হবে, কত কাজ আছে। রাও শিফার কথায় মাথা নাড়ালো। বাধ্যমের মতো চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ে। সারাদিনের ধকল ক্লান্তিতে রায়া কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ে। রুদ্র রায়ের ফোনটা দেখছিল। ও ভেবেছিল ফোনের লক থাকলে সমস্যা হবে, কি করে খুলবে। সে কয়েকটা এমনিতেই ট্রাই করেছিল যে খুলতে পারবে কিনা। এমনিতেই কয়েকটা ট্রাই করলো। 255880 মাঝখানের এই কয়েকটা সংখ্যা দেওয়ার সাথে সাথেই ফোন আনলক হয়ে যায়। রুদ্রের হাসি পায়। এত ইজি পাসওয়ার্ড কেউ দেয় ফোনে? এই পাসওয়ার্ড যে কোনো বাচ্চা খুলে ফেলতে পারবে। মাঝখানে সবগুলো দিয়ে রেখেছে। ফোন ওপেন করে রুদ্র ফোনে তেমন কিছু পায়নি। ফোনে কোনো সিম কার্ডও নেই, আছে শুধু কয়েকটা গেম আর ফেসবুক অ্যাপ। রুদ্র গ্যালারিতে ঢুকে ফটোগুলো দেখে। অনেক ফটো। ফোন দেখে বোঝা যাচ্ছে মেয়েটা ফটো তুলতে খুব আগ্রহী। রুদ্র শেয়ারিট অন করে ফটোগুলো তার ফোনে নিয়ে নেয় আর ফেসবুকের অ্যাকাউন্টের নামটা দেখে নেয়। আবার কি মনে করে রায়ার আইডি থেকে নিজের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ফোনের কাজ শেষ হয়ে গেলে ফোনটা রেখে দেয়, সকালে কাউকে দিয়ে ফোনটা পাঠিয়ে দেবে। মেয়েটা যেন ওর মস্তিষ্কে পুরো জেঁকে বসেছে। একটা সেকেন্ডের জন্য শান্তি পাচ্ছে না, শুধু মেয়েটার চেহারা ভাসছে। এসব ভাবনার মাঝে হঠাৎ রুদ্রের শিফার কথা মনে হলো। এসব ঝামেলার মাঝে তো দিদির সাথে আজকে সারাটা দিন দেখাই হয়নি। কি মনে করে রুদ্র উঠে দাঁড়ালো। আবার ফোনটা হাতে নিল যে দিদিকে দিয়ে দিবে। দিদি না হয় মেয়েটাকে দিয়ে দিবে, একসাথে দুটো কাজই হয়ে যাবে ভেবে রুদ্র শিফার রুমের দিকে যেতে লাগলো। রায়া অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। রায়ের ঘুম খুব গভীর। ঘুমালে দিন দুনিয়ার কোনো খবর থাকে না। এজন্য রায়ের মা তাকে কুম্ভকর্ণ বলে ডাকেন। শিফা এত সকাল সকাল ঘুমায় না। তার খাওয়া দাওয়া ঘুমের কিছু ঠিকানা নেই। জীবনের কোনো গতি নেই। জীবনের স্রোত যেদিকে নিয়ে যাচ্ছে সেও সেদিকে যাচ্ছে। কিন্তু এদিকের মানুষ রাত 10টা-11টার দিকে ঘুমিয়ে পড়ে। অবশ্য গ্রামের মানুষ সবাই সকাল সকাল ঘুমিয়ে যায়। তাদের জীবনযাত্রা শহরের মানুষের মতো না। শিফা হাত থেকে ফোনটা রেখে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় কেউ দরজায় নক করে। দিদি আসবো? ঘুমিয়ে গেছিস নাকি? আয় ভাই, ঘুমাও নাই? রুদ্রের কথায় শিফা বলে ওঠে, আমি কোন দিন আবার সকাল সকাল ঘুমাতে লাগলাম? আমার তো ঘুমাতে 1-2 বেজে যায়। কিছু বলবি তুই? আয় ভিতরে আয়। রুদ্র ঘরে ঢোকার পর ওর চোখ যায় বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা এক ঘুমন্ত পরীর দিকে। রায়াকে এই মুহূর্তে এখানে আশা করেনি রুদ্র। না চাইতো এখন ওর সাথে অনেক কিছু হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তো ঈশার থাকার কথা ছিল। এই মেয়ে কোত্থেকে আসলো? শিফার ডাকে রুদ্রের ঘর ভাঙে। কি হলো ভাই, কিছু বলবি? কিছু হয়েছে? কোনো সমস্যা? না কিছু না। তোমার সাথে সারাদিন দেখা হয় নাই, ভাবলাম দেখা করে আসি। দুপুরে ডেকেছিলে, কাজে ছিলাম, পরে আর মনে নেই। কি জন্য ডেকেছিলে? কিছু সমস্যা? চাচা কি কিছু বলেছেন বলার জন্য? কই আমাকে তো ফোন টোন দেন নাই। না আমি ঠিক আছি। তখন তোর কিছু লাগে কিনা সেজন্য গেছিলাম। ও, ঈশা কোথায় আজ? ঈশা আজ রামেশের সাথে শুয়ে পড়েছে। তাই রায়া এখানে এসেছে। বিয়েবাড়িতে জায়গার একটু আধটু সমস্যা হয়ই। সবাই যে যেখানে পেয়েছে শুয়ে পড়েছে। আচ্ছা জাগিয়ে ঘুমিয়ে পড়। রুদ্র পরে বিপাকে, সে তো এখন কোনো মতেই যাবে না। সে কিছু একটা ভেবে বলে ওঠে, মাথা ব্যথা করছে দিদি, 1 কাপ ব্ল্যাক কফি করে দিত। শিফা হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? শরীর খারাপ করছে ভাই? না শুধু মাথাটা একটু ধরেছে। তুই 1 কাপ কফি করে দে পারলে। শিফা চিন্তিত স্বর বলে ওঠে, আচ্ছা তুই ঘরে যা, আমি কফি বানিয়ে আনছি। আর কিছু খাবি? দেব বানিয়ে? না লাগবে না বলে রুদ্র বেরিয়ে যায়। রুদ্র যাওয়ার পর শিফাও দরজা ভিড়িয়ে নিচে চলে যায়। তার খুব আফসোস হচ্ছে, ভাইটার দিকে একটু খেয়াল রাখতে পারলাম না। সে এমনিতে মুখ ফুটে কিছু বলে না, আর এসব তেল মশলার খাবারও খেতে চায় না। নিশ্চয়ই কিছু খায়নি। কফির সাথে 2টা স্যান্ডউইচও বানিয়ে দেব। শিফা এসব বলতে বলতে কিচেনের দিকে চলে যায়। শিফা যাওয়ার কিছুক্ষণের মধ্যে ভিড়ে রাখা দরজাটা খুলে
রুমে প্রবেশ করলো রুদ্র। রুমে ঢুকে দরজাটা আস্তে করে বন্ধ করে দেয়, যাতে কোনো শব্দ হয় না। তারপর সে পা বাড়ায় তার কাঙ্ক্ষিত রমণীর দিকে, যার জন্য এত আয়োজন করে মিথ্যে বলল, যা তার স্বভাব বিরোধী। সে এখন এমন অনেক কিছুই করছে যেটা আগে কখনো করেনি। বিছানার কাছাকাছি আসতেই দুপা নিজ গতিতে থমকে গেল তার। ভিতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা এক অনুভূতি। সেভাবে কিছু সময় এখানে দাঁড়িয়ে রইল রুদ্র। তারপর ঝুঁকে গেল কিছুটা রায়ের দিকে। কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকে কি মনে করে আবার দাঁড়িয়ে পড়ল। তার মাথা কাজ করছে না, বুকের ভেতর কি যেন একটা হচ্ছে। হার্টবিট খুব ফাস্ট চলতেছে। গভীর নয়নে দেখতে থাকলো ঘুমন্ত মেয়েটিকে, একটা জীবন্ত পুতুল, লাইক অ্যাঞ্জেল। রুদ্র এবার বসলো বিছানায়, মেয়েটির মুখোমুখি ঝুঁকলো। তার হৃদয় তীব্র ছটফট করছে। তার অশান্ত চোখ আউড়িয়ে তাকালো রায়ের ঘুমন্ত দুই চোখের দিকে। কি নিষ্পাপ লাগছে এই মুহূর্তে তাকে। পৃথিবীর সব মায়া যেন এই মুখটাকে ঘিরে ধরেছে। রায় কি বুঝতে পারতেছে কেউ যে এখন তাকে দু চোখ দিয়ে গিলে খাচ্ছে? বুঝতে পারলে তো সে তীব্র অস্বস্তিতে মরেই যেত। রায়ের চোখ মুখ ঘিরে আছে অসংখ্য ছোট ছোট চুল। সে হাত এগিয়ে নিয়েও পিছিয়ে যাচ্ছে। তার ভিতরের এক সত্তা তাকে শাসাচ্ছে, কি করছিস, সরে আয়। তুই রুদ্র মাহাতাব, একটা মেয়ের জন্য এরকম দুর্বলতা তোর মানায় না। কিন্তু আজ রুদ্র তার মনের কাছে পরাজিত। তারপর হাত বাড়িয়ে রায়ের গালে পড়া চুলগুলো সরিয়ে কানে গুঁজে দিল। এলোমেলো হওয়া চুলগুলো গুছিয়ে দিল। রুদ্র রায়ের ঠোঁটের দিকে তাকিয়ে একটা ঢক গিলল। রুদ্রের হাত চলে যায় রায়ের ঠোঁটের উপরিভাগের সেই তিলটায়। রায় কেঁপে উঠল। রুদ্র তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। উফ, কি করছি আমি? রুদ্র সরতেও পারছে না, এগোতেও দ্বিধাবোধ করছে। কি এক দোটানার মধ্যে সে পড়েছে। রুদ্র অনুভূতি শূন্য চোখে আবার তাকালো রায়ার দিকে। রায়ার চোখ, নাক, মুখ, গাল, ঠোঁট, আবার চোখ আউড়িয়ে তাকায় গলার দিকে। রুদ্রের চোখ ঝাপসা হয়ে আসছে, ভিতরে কাজ করছে অন্যরকম আকাঙ্ক্ষা। হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে আছে রায়া। তার মতো চুলগুলো সারা বিছানায় ছড়িয়ে আছে। রুদ্রের খুব করে ইচ্ছে হলো এখন এই মুহূর্তে মেয়েটাকে যদি বুকে জড়িয়ে ধরতে পারত, কিন্তু চাইলে কি তা সম্ভব? কিন্তু এই অসম্ভবকে সম্ভব করার তীব্র বাসনা জাগছে রুদ্রের মনে। নেশাগ্রস্তদের মতো হয়ে গেছে রুদ্র। চোখে ভাসছে শুধু রায়া। চোখের সামনে শুয়ে থাকা নারীটিকে বড্ড আকর্ষণীয় লাগছে রুদ্রের। তার খুব নেগেটিভ ফিল হচ্ছে। রুদ্র নিজের অনুভূতিগুলোকে সামলায়। মাথা থেকে পা পর্যন্ত আরও একবার পরোক্ষ করে পাশ থেকে একটা চাদর নিয়ে রায়াকে ডেকে দিল, কারণ ঘুমের ঘোরে শরীর থেকে কাপড় অনেকটাই সরে গেছে। শরীরে পেয়ে রায়াও চাদরটাকে ভালোভাবে জড়িয়ে নিল। রুদ্র এতক্ষণ ধরে নিজের মধ্যে তীব্র যুদ্ধ করলো নিজেকে কন্ট্রোল করার, নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করার। অবশেষে নিজের কাছে হার মেনে ঝুঁকে রায়ের কপালে ঠোঁট ছোয়ালো। ঘুমের ঘোরে রা কেঁপে উঠল। রায়ের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আরেকটু আগে দুনিয়াতে আসতে পারতেন, আসতে যে খুব দেরি করে ফেললেন। এখন যে নিজের থেকে বড় এই আমিটাকে আপনার মেনে নিতে হবে। কিছুই করার নেই, কারণ আপনার কাছে আর কোনো অপশন আমি রাখবো না। আমার হয়ে থাকার চেষ্টা করবেন। এখন থেকে প্রস্তুত হন। ট্রাই টু বি মাইন। বলে রায়ের ঠোঁটের তিলটায় গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। একটু দূরে সরে এসে হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে রায়ের ঠোঁটের ভেজা অংশটা মুছে দিল। হাসি ফুটে উঠেছে তার মুখে। হৃদয় জুড়ে আলাদা একটা প্রশান্তি বয়ে যাচ্ছে। রায়ের ঘুম হালকা হয়ে আসছে। এরপর রায়ের মাথার কাছে ফোনটা রেখে দ্রুত বেরিয়ে যায় রুম থেকে। নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তার এখন এই মেয়েকে চাই যে কোনো মূল্যে, এটাই ফাইনাল। কালি দিদিকে বলবো চাচাকে বলতে ওর বাড়িতে প্রস্তাব পাঠাতে। আমার ঘরে, আমার বিছানায়, আমার বুকে থাকবে তুমি, এটাই তোমার জায়গা, এখানে থাকতে হবে তোমায়। শিফা রুদ্রের ঘরে এসে কফি আর স্যান্ডউইচ নিয়ে, এই নে ভাই খেয়ে নে, সারাদিন কিছুই খাসনি বলিস না তো কিছু। রুদ্র উঠে বসে কোনো দ্বিরুক্তি না করে স্যান্ডউইচটি মুখে পড়ে নেয়। শিফা পাশে বসে দেখতে থাকে। কেমন বাধ্য ছেলের মতো খেয়ে নিচ্ছে, কিন্তু আসলে কি সে বাধ্য ছেলে? সে যে কতটা বেপরোয়া তা তো তার থেকে ভালো আর কেউ জানে না। রুদ্রর খাওয়া শেষ হলে বলে, তুই যা দিদি, আমি এখন ঘুমাবো। শিফাও খাবার প্লেট নিয়ে চলে যায়। সকাল হওয়ার সাথে সাথে চারিদিকে হইচই লেগে যায়। সবাই যে যার কাজে দৌড়াদৌড়ি করছে। সাত সকাল থেকে রান্নাবান্নার কাজ লেগে গেছে।
সবাই পেঁয়াজ রসুন কাটছে আর ওইদিকে বাবুর্চিরা রান্নার জোগাড় করছে। চেয়ারম্যান সাহেব আসিফ ও তার চাচারা বিয়েবাড়ির খাবারের দিকটা সামলাচ্ছে। বাবুর্চিদের কাজের তদারকি করছে একজন। আস্তে আস্তে সবাই উঠতে শুরু করেছে। ছোটরা সবাই আশেপাশে দৌড়াদৌড়ি করছে। গায়ে হলুদের সময় যে ডিজাইন করা হয়েছিল বিয়ের সময় তা আবার ভিন্ন রূপে করা হচ্ছে। বিয়েতে কোনোরূপ কোনো কিছু ত্রুটি রাখেনি কেউ। স্টেজে নতুন বাহারি রঙের ফুল, আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। আজ শুক্রবার, জুম্মার পর বিয়ে পড়ানো হবে। রামিসাকে নিয়ে ঈশা, রাইসা আর তার কাজিনরা পার্লারে চলে গেছে। রায়া আজকে পার্লারে যায়নি, সে তার নিজের মতো করে রেডি হবে। রুদ্রের বন্ধু মহলের সব আজকে বিয়ের কাজে সাহায্য করছে সবাইকে। আসিফের সাথে তাল মিলিয়ে সব কাজে হাত লাগাচ্ছে। শিফা আর রায়া মিলে সাগরানার প্লেট সাজাচ্ছে। তাদের মধ্যে খুব অল্প সময়ে একটা সখ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। শিফা রায়াকে বলে ওঠে, যাও গিয়ে তৈরি হয়ে নাও, পরে অতিথিরা আসলে জায়গা পাবে না। যাবো আপু, এটা শেষ হোক, আর একটুই তো আছে। রায়া, আমি করে নেব, তুমি যাও। রায়ার কথা না বাড়িয়ে উঠে চলে যায়। উফ, এখন একটা লম্বা শাওয়ার নেব, তারপর রেডি হব। এদিকে রুদ্র সকালে উঠে ভিডিও কনফারেন্সে একটা মিটিংয়ে জয়েন করে। এই 2 দিনে অফিসের কাজ অনেক জমে গেছে। এদিকে অপোজিট টিমের মানুষ মারডাঙ্গা করছে, চাচা একা আর কতক্ষণ সামলাবে। শীঘ্রই চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে তো এদিকের একটা ব্যবস্থা করে যেতে হবে। পাখিকে তো আর খোলা আকাশে ছেড়ে যেতে পারবো না, না হলে আবার ডানা মেলে উঠতে শুরু করবে। আমার তো ডানা মেলে আকাশে ওড়া পাখি পছন্দ না, আমার বুলি ওড়ানো তোতা পাখি পছন্দ ম্যাডাম। এসব ভাবতে ভাবতে রুদ্রের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। এদিকে রামিসাদেরও সাজ কমপ্লিট হয়ে গেছে। তারা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছে। জুম্মার নামাজের পরপরই বিয়ের অনুষ্ঠান শুরু হবে, তাই একটু তাড়াহুড়ো আজ। রায়া আজকে সাদা রঙের একটা জর্জেটের গাউন পরেছে। গাউনটার বুকের দিকে সিকোয়েন্সের কাজ করা, বুক পর্যন্ত এলাস্টিকের সারাটা ঘের দেয়া। অফ শোল্ডার হাতা এবং এর উপরে আলাদা লং কোটি আছে। আজ মুখে শুধু ফাউন্ডেশন আর হালকা পাউডার দিয়েছে। চোখে আইলাইনার, কাজল, গালে একটু ব্লাশ, ঠোঁটে হালকা লিপস্টিক। শেষ রায়ার সাজ কমপ্লিট। গলায় একটা কুন্দনের চোকার আর কানে বসানো সাদা একটা গোল পাথরের ইয়ারিং। এখন শুধু চুলগুলো স্ট্রেট করা বাকি। রায়ার চুল নিচের দিকে ন্যাচারালি একটু কার্লি। রায়া রিবন্ডিং করাতে চায়, কিন্তু মায়ের জন্য পারে না, তাই কোথাও কোনো অনুষ্ঠানে একটু স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে জাস্ট। এত লম্বা চুল একা একা স্ট্রেট করতে পারে না, তাই শিফাকে খুঁজছে। কারণ রাইসা তো আর নাই, রাইসের সব বাড়িতে সব এখন ব্যস্ত, কাউকে এখন পাওয়া যাবে না। তাই রায়া শিফাকে খুঁজছে চুলগুলো স্ট্রেট করে দেওয়ার জন্য। রায়া স্ট্রেইটনার হাতে নিয়ে ঘুরছিল, এমন সময় রুদ্র ওর সামনে পড়ে। রুদ্র রায়াকে পা থেকে মাথা পর্যন্ত একবার পরোক্ষ করে। মেয়েটার চেহারা একটা আলাদাই মায়া। সাদা রঙে আজকে একেবারে স্নিগ্ধ পরি লাগছে, যেন নীল রঙের এক টুকরো মেঘ। হাতে স্ট্রেটনার দেখে রুদ্র ভুরু কুঁচকায়। রুদ্রকে দেখে কাল রাতের কথা মনে পড়ে যায়, দেখে মুখ বাঁকায়। সকালে ঘুম থেকে উঠে ফোন নিজের বালিশের কাছে পেয়েছিল রায়া। রায়া পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, এমন সময় রুদ্র বলে ওঠে, এগুলোর হিটে চুল নষ্ট হয়ে যায়, এগুলো ব্যবহার করা ঠিক না। যেটা যেরকম সেটাকে সেরকম থাকতে দেওয়া উচিত। ন্যাচারাল জিনিস সবসময় সুন্দর হয়, আর্টিফিশিয়াল কোনো কিছুই ভালো না। রায়া এমনিতেই কালকের জন্য বিরক্ত ছিল, আজকে আবার জ্ঞান দেয়া দেখে, তেজ দেখে বলে ওঠে, আপনার কি? আমার যা ইচ্ছা আমি তাই করব, আপনার থেকে কোনো সাজেশন চাইনি আমি, সো ইউ ক্যান গো। রুদ্রের কথা রুদ্রকে ফিরিয়ে দেয়া দেখে রুদ্রের ঠোঁটে হাসি ফুটে ওঠে। রুদ্র মাথাটা একটু নিচে নামিয়ে বলে, উচ্চবাক্য করবেন না ম্যাডাম, আস্তে কথা বলুন, মেয়েদের গলায় এত জোর থাকা ভালো না। রুদ্রের এরকম কথায় রায়া তেতে ওঠে। মেয়েদের গলার আবার কি? মেয়েরা কি কোনো আলাদা প্রাণী নাকি? যেই রেগে বলল, এখন কি রুদ্র মুখের কথা কেড়ে নিয়ে রায়ের মুখের সামনে আঙুল উঠিয়ে ক্ষুব্ধ স্বরে শাসিয়ে বলে ওঠে, হে ম্যাডাম, গলার আওয়াজ একদম নিচে রাখবেন। আমি কাউকে ওয়ার্নিং দিই না, আপনাকে দিলাম, সো সামজে চলবেন। লোকটার ভয়ঙ্কর লালচে চোখ আত্মার কাঁপন ধরিয়ে দেওয়ার মতন। রুদ্রের এই শান্ত শীতল হুমকিতে রায়ের শির দ্বারা বেশ শীতল হাওয়া বয়ে যাওয়ার মতো অনুভূত হলো। লোকটির
এই গম্ভীর আওয়াজের শীতল বাণী শুনে রায় চুপ হয়ে যায়, আর কিছু না বলে সেই জায়গা থেকে চলে যায়। এই লোকের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, দেখলে বোঝা যায় মানুষটা সুবিধার না। রুদ্র আর কিছু না বলে রায়ের চলে যাওয়া দেখে, মনে মনে বলে, বেশি ফরফরান ম্যাডাম আপনি, এত ফরফরানি আপনার থাকবে না, আমি থাকতে দিব না। তাসছিলের হাসি ফুটে ওঠে তার মুখে। রামিসাকে আজ অনেক সুন্দর লাগছে, পুরাই পুতুল ব্রাইট, লাল লেহেঙ্গায় পুরাই লাল পরি মনে হচ্ছে। সব কিছু ম্যাচিং একেবারে, মাথায় আলাদা লাল দোপাট্টা দিয়ে মুখ ঢেকে রাখা হয়েছে। বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে। রামিসাকে নিয়ে সবাই নিচে যায়। স্টেজে যাওয়ার পর তাদের কিছু কাপল পিক অ্যান্ড ভিডিও করা হয় বিভিন্ন পোজে। কিছুক্ষণ পর একজন কাজী ও উকিল নিয়ে হাজির হলো রামিসার বাবা। সব ফর্মালিটি পূরণ করে 3 কবুল পড়ে তাদের বিয়ের সম্পূর্ণ হয়। সবাই আলহামদুলিল্লাহ বলে তাদের জন্য দোয়া করে। সব নিয়ম নীতি মেনে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। এরপর বরকনকে খেতে বসানো হয়। এখানের বরকে হাত ধোয়ানোর একটা নিয়ম আছে। শালিরা হাত ধুয়ে দেবে দুলাভাইয়ের, আর বরকে টাকা দিতে হয় শালিদের। তো এই জন্য রিসাবকে ঘিরে ধরেছে রাইসা, রায়া আর রামেশার আরও কয়েকজন কাজিন। এই নিয়ে রিসাব আর বন্ধুদের সাথে রাইসাদের কথা কাটাকাটি হচ্ছে। বিয়েবাড়িতে সাধারণত যেটা হয়েই থাকে। অনেকক্ষণ বাক বিতণ্ডা শেষে রাইসারা তাদের টাকা পেয়ে যায় এবং তারা তাদেরকে শান্তি মতো ছেড়ে দিয়ে খেতে বসে সব। রুদ্রপুরটার সময় রায়াকে লক্ষ্য করছে। এই যে সবার সামনে হাহা হিহি কথা বলছে, এগুলো সে শুধু চেয়ে চেয়ে দেখছে। রাগে তার শরীরের শিরা উপশিরা ফুলে উঠেছে, শরীর কাঁপছে রাগে। এরকম চলাফেরা পছন্দ না মেয়ে আমার, এগুলো আমি টলারেট করব না। সস্তা জিনিস আমার কোনো কালে পছন্দ না, কিন্তু তুমি আমার পছন্দের, তাই তোমাকে আমার ইচ্ছা অনুযায়ী চলতে হবে। আমি যেরকম বলবো ঠিক সেরকম। রুদ্র রায়ের দিকে তাকিয়ে এক মনে কথাগুলো ভাবছে। রুদ্রের মেজাজটা তখনই বিগড়ে যায় যখন আদনান নামের ছেলেটির সাথে দাঁড়িয়ে হেসে হেসে গল্প করছিল, কথা বলছিল রায়া। রুদ্র বরাবরই উগ্র চলাফেরা করে মেয়েদের পছন্দ করে না। কলেজ ভার্সিটি লাইফ থেকে এরকম মেয়েদের সাথে মিশলেও চলাফেরা করলেও অ্যাজ এ লাইফ পার্টনার সেই রকম মেয়ে কখনোই চায় না। বিজনেস পারপাসে, পলিটিক্যাল ক্ষেত্রে এসব অসংখ্য মেয়েদের সাথে চলাফেরা করতে হয়, বিজনেস ডিল করতে হয়, এগুলো সবই কাজের ক্ষেত্রে। এইসব মেয়ে দেখতে দেখতে ওর চোখ পৌঁছে গেছে। এই মেয়েটি তার চোখে শীতল করেছে। এই মেয়েটি তার চোখ শীতল করেছে। এই মেয়ের এরকম আচরণ সে কখনই মানবে না। এখনও ছোট, নিজের হাতে গড়বে তাকে সে। রায়ের দিকে তাকে স্মিত হাসি ফুটে ওঠে রুদ্রের মুখে। আজ রাতেই দিদির সাথে কথা বলতে হবে, তারপর তোমার এই উড়াউড়ি আমি বন্ধ করব। তখন তোমার ওপর শুধু আমার অধিকার থাকবে। তখন বলেছিলে না আমিকে, তোমাকে আমি তখন বোঝাবো আমিকে। মেয়ে তোমার ফরফরানি তো আমি বার করব, কিন্তু তার আগে যে তোমার ওপর সম্পূর্ণ অধিকারটা আমার চাই। চিন্তা করো না, সেই ব্যবস্থাটাও আমি খুব শীঘ্রই করব। তারপর তোমাকে দেখবো ম্যাডাম, তুমি শুধু আমার, তোমার কোনো ছাড় নেই জান। তুমি আমার অধীনস্থ, আমার তুমি। বিয়ের সব আচার অনুষ্ঠান শেষ, কনে বিদায় হয়ে গেছে। বাড়ির অবস্থা খুব থমথমে। রামিসা আপু তো কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলল। তারপর রিসাব ভাই তাকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়েছে। রামিসার সাথে রাইসা আর ওর কাজিন রুমি গেছে। রামিসা আপি চলে যাওয়ায় সবার মন খারাপ, কিন্তু এটাই বাস্তবতা। এখন আবার কালকের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হবে, ওদের বাড়িতে কি পাঠাতে হবে সেগুলো ঠিক করতে হবে। সন্ধ্যার দিকে রিপা তালুকদার মেয়ের জন্য কান্না করছিলেন। আমার মেয়েটা চলে গেল, আমার বুকটা পুরো খালি হয়ে গেল, কি করে থাকবো রে আমি। বিলাপ করে কান্না করেই যাচ্ছেন, কেউ থামাতে পারছে না। তার চাচি বলে ওঠে, মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। মেয়েদের তো জন্মই পরের ঘরে যাওয়ার জন্য। সবাই তাকে সান্ত্বনা দিলেন। তিনি আস্তে ধীরে নিজেকে সামলান। মেয়ে হয়ে জন্মেছে, বিয়ে তো দিতেই হবে। আমি তো কত ছোট থাকতে নিজের বাপ মায়ের ঘর ছেড়ে এসেছি এ বাড়িতে। এক মেয়ে বিদায় করেছে তো কি হয়েছে বাবু, আর এক মেয়ে নিয়ে আসো। রিপা তালুকদার জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। কি বলছেন চাচি, আর এক মেয়ে মানে? আরে আসিফের বিয়ে দিয়ে দাও, ওর তো আর বয়স কম হলো না। রামিসার থেকে ও আসিফ বড়, এখন বিয়ে শাদী দিবে, নাতি নাতকুর সামলাবে। চাচির কথায় রিপা তালুকদারের মুখে হাসি ফুটে ওঠে। আরে আসিফের জন্য মেয়ে দেখা আছে, কিন্তু মেয়ে অনেক ছোট, আরও বছর 2-1 যাক, তারপর ওর বিয়ে দেব।
ও নিয়ে চিন্তা নেই আমার। আসিফ মায়ের পাশে বসা ছিল। মায়ের এমন কথা শুনে সে সেখান থেকে উঠে চলে যায়। তার অনেক কাঙ্ক্ষিত মানুষটিকে পাওয়ার আকাঙ্ক্ষায় সেও দিন গুনছে। শিফা মামির কথা শুনে আর আসিফের এভাবে লজ্জা পাওয়া দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছে, কিন্তু এত মানুষের মাঝে সে কোনো কথা বলেনি। পরে মামিকে এমনিতেই জিজ্ঞেস করবে আর কি। চাচি পুনরায় বলে ওঠেন, কি জানি বাপু, তোমাদের এসব নিয়ম নীতি, আমাদের যুগে তো মেয়েদের 15-16 বছরে বিয়ে হয়ে যেত। রিপা তালুকদার বলে ওঠেন, আরে আগের যুগ কি আর এখনও রয়েছে? আর মেয়ে আমাদের ঘরের, মেয়েকে যে কোনো সময় আনবো, আর একটু বড় হোক, ইন্টারটা শেষ করুক। শিফা মামির পাশে বসে মামিকে বুঝাচ্ছিল, সান্ত্বনা দিচ্ছিল ওনার প্রেসার বেড়ে গেছে। রা লম্বা একটা শাওয়ার শেষে বেরিয়ে এলো। হাতা লম্বা একটা ব্ল্যাক কালারের ক্রপটপ পরলো, গেঞ্জি সিস্টেম, এগুলা বুক পর্যন্ত ব্লাউজের মতো। তার উপর হোয়াইট কালারের একটা টি শার্ট আর ব্ল্যাক কালারের জেগিন্স। মাথা থেকে তোয়ালে খুলে চুলগুলো ঝাড়ছিল। এমন সময় ফোনে কল আসে। রা বিছানা থেকে ফোন নিয়ে দেখে রাইসা কল করছে। হ্যালো কিরে, কি অবস্থা? ওদিকে সব ঠিকঠাক? হুম রে, সব ঠিকই আছে। তুই কেন এলি না আজ? তোকে ছাড়া ভালো লাগছে না আমার রায়ু। তুই কিন্তু আজ যাবি না? কাল আমি আসি তারপর যাবি। মা খুব কান্নাকাটি করবে, তুই থাকলে তার একটু ভালো লাগবে, জানিসই তো তোকে কত ভালোবাসে মা। তুই চিন্তা করিস না, আমি আছি, আর আন্টিও ঠিক আছে। রামিসা আপুকে খাইয়ে দিস, ওইখানে বাড়িতে সবার সামনে লজ্জা পাবে খাইতে, বিয়ের তো তেমন কিছু খায় নাই। হুম ঠিক আছে, রাখছি রে, আপু চেঞ্জ করবে, তোর সাথে পরে কথা বলছি। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস, আল্লাহ হাফেজ। রা ফোন কেটে দেয়, তারপর তার মাকে ফোন দেয়। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়। তারপর গায়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকে। এই অসময়ে শাওয়ার নেওয়ার কারণে ঠান্ডা লাগছে। রায়ার এমনিতেই ঠান্ডার ধাত আছে, সব সময় সর্দি কাশি লেগেই থাকে। রুদ্র তার মামার সাথে বেরিয়েছিল। গ্রামে একটা ঝামেলা হয়েছে, দুই পক্ষের ছেলেদের মাঝে মারামারি লেগেছিল। আন্দোলনের সময় এসব মারামারি লেগেই থাকে। পুলিশ এসে অনেককে গ্রেফতার করে, আর যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এসব ঝামেলা মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আজমির তালুকদার রুদ্রকে বলেন, বাবা তুমি এখানে থেকে যাও কয়েকদিন। একা হাতে সব কিছু সামলাতে হিমশিম খাচ্ছি। তুমি থাকলে একটু সুবিধা হতো। তোমার ব্যবসার কাজকর্ম না হয় কয়েকদিন এখানে থেকেই করলে। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, জি মামা, দেখি চেষ্টা করব। এরপর এই বিষয়ে তাদের মধ্যে কতক্ষণ কথা চলতে থাকে। তারপর কথাবার্তা শেষ করে রুদ্র রুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। রিপা তালুকদার বলে উঠেন, রুদ্র ফ্রেশ হয়ে এসে আমাদের সাথে ডিনারটা করে নাও, নাকি তোমার রুমে পাঠাবো? রুদ্র কিছু একটা ভেবে ভেবে বলে ওঠে, ফ্রেশ হয়ে আসছি। তারপর মনে মনে বলে, অনেকক্ষণ দেখিনি ম্যাম আপনাকে। কোথায় আপনি নিচে আসেন, দেখা দিয়ে আমার অশান্ত হৃদয়টাকে একটু শান্ত করেন। বর্তমান রা আজ 13 দিন পর আবার ফিরেছে শরীয়তপুরে, এর কারণ পরশু থেকে তার এক্সাম শুরু। এক্সাম এখান থেকেই দিতে হবে, অন্য কোন বিকল্প নাই। কারণ অন্য জায়গা থেকে এক্সাম দিলেও যে জায়গায় এক্সাম সেই জায়গায় ওর পৌঁছাতে সময় লাগবে না। উল্টা এত কষ্ট, এত প্ল্যান, সবকিছু বিফলে যাবে, দেখা যাবে। এই কারণে আমার আর এইচএসসি এক্সামই দেওয়া হলো না। সারা জীবনের মতো বন্দি হতে হবে। এত কষ্ট করে তীরে এসে তরি ডুবতে দিবে না রা। কিন্তু এর মাঝে রা একটা ভুল করে ফেলেছে। হঠাৎ করে চলে যাওয়া ঠিক হয়নি। এখন এর জন্য রুদ্রকে কি জবাব দেবে? উনি তো জেনেই গেছে যে এতদিন আমরা শরীয়তপুর ছিলাম না, তার উপর আবার ফোন বন্ধ ছিল, এতদিন কোন যোগাযোগ করিনি। নিশ্চয় সন্দেহ করেছেন, এখন আমি কি জবাব দেব? বাড়িতে ফেরার সাথে সাথেই তুফান উঠবে ভেবেই রায়ার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি জবাব দেবে এখন সে এই লোককে? যদি সবকিছু বুঝে ফেলে তাহলে আমি শেষ। কিছু একটা বলে যে এই লোককে বিশ্বাস করানো যাবে না, সেটা খুব ভালো করেই জানে রা। উল্টাপাল্টা কিছু বলে দিলে আবার হিতে বিপরীত হবে। লোকটা যেভাবে জেরা করে, যদি মুখ থেকে কিছু বের হয়, এর থেকে ভালো ছিল এক্সাম শেষ করে ওইদিন রাতে চলে যাওয়া, তাহলে এই সমস্যাটা হতো না। কেন যে এত বড় ভুল করলাম? এখন যে করেই হোক উনাকে বোঝাতে হবে কিছু একটা সলিড কারণ, যাতে উনি সন্দেহ করেন না। উনি যদি একবার সন্দেহ করেন তাহলে বাড়ির পাশে মানুষ লাগিয়ে দিবেন নজরে রাখার জন্য। আর যদি কোন রকমে কিছু জেনে যান তাহলে তো। বাসের সিটে বসে রা এক মনে এই কথাগুলো ভাবছিল। হঠাৎ বাস থেমে যাওয়ায় রায়ার ধ্যান ভেঙে যায়। দেখে ওরা পৌঁছে গেছে।
বাস থেকে এক এক করে সবাই নেমে পড়ে ব্যাগপত্র নিয়ে। রায়ার ভাই রায়ান আর রায়ার মা শাহানা বেগম এসেছেন। রায়ার বাবা শওকত সাহেব আসেন নাই। নতুন জয়েন করেছেন ওই জায়গায়, এখন আবার ছুটি নেওয়া তার পক্ষে সম্ভব না, তাই তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। রায়ার ফুফাতো ভাই নিহালকে পাঠাতে চেয়েছিলেন তার ফুফু, কিন্তু রায়ার বাবা না করে দিয়েছেন। রুদ্র যে খ্যাপাটে ছেলে, সে কার কি এগুলো দেখবে না। উল্টা ছেলেটাকে আঘাত করে দিলে আরেক সমস্যায় পড়তে হবে তাদের। এমনি এই ছেলের জন্য তাদের জীবনের সমস্যার অভাব নেই, নতুন করে আর কিছু চান না। নিহালকে দেখলে ও সন্দেহ করতে পারে, ও এখানে কেন, এখানে ওর কি কাজ? এই বাড়িতে আমার বাগদত্তা থাকালীন অন্য কোন ছেলে থাকতে পারবে না? ও এখানে থাকলে আমি রাকে নিয়ে যাব। গত কয়েক মাস এরকম অসংখ্য ঝামেলায় পড়তে হয়েছে শওকত সাহেবকে, কিন্তু তিনি মুখ বুজে সব সহ্য করেছেন। তার যে কিছু করার নেই, বলতে গেলে কিছু করার ক্ষমতা নেই ওদের বিরুদ্ধে। তার বাচ্চা মেয়েটার জীবনটা ধ্বংস করে দিচ্ছে এই ছেলেটা, তাই এই সময় তিনি আর কোন ধরনের অহেতুক কোন ঝামেলা চাচ্ছেন না। তিনি চেয়েছিলেন রায়াকে 1 বছর গ্যাপ দিয়ে পড়ে পরীক্ষা দেওয়াতে, কিন্তু মানে নাই কেই তার এই প্রস্তাব। এখন শুধু আল্লাহর কাছে এই প্রার্থনা করছেন ভালোয় ভালোয় পরীক্ষাগুলো শেষ করে নির্ভেজাল ভাবে এখান থেকে ওদের চোখের আড়ালে চলে আসতে পারলেই হলো। এতে তার মেয়েটার জীবনটা তো বেঁচে যাবে। এসব ভেবেই শওকত সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। ওই শহরে তাদের রাজ থাকতে পারে, এখানে তো তাদের কোন কিছু নাই। এটা একটু অন্য শহর, এখানে এসে ওদের খুঁজে বার করাটা এত সহজ হবে না। খুঁজে বার করা সম্ভব না, খুঁজে বার করতে পারলেও এখানে ওদের দাপট কাজে আসবে না। এসব ভেবেই নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন শওকত সাহেব। তারপর কিছু একটা মনে হওয়াতে ঘড়ির টাইম দেখলেন। ঘড়িতে 4টা বাজছে, এতক্ষণে তো ওদের পৌঁছে যাওয়ার কথা। এই ভেবে তিনি শাহানা বেগমের ফোনে কল দিলেন। হ্যালো, কোথায় তোমরা, পৌঁছে গেছো? হ্যাঁ, বাস থেকে নেমে গেছি, এখন ক্যাবে আছি, একটু পর বাড়িতে পৌঁছে যাব। তুমি চিন্তা করো না, ঠিকমতো খাওয়া দাওয়া কর, আর ওষুধ ঠিকমতো নিও। ঠিক আছে, তুমিও নিজের আর বাচ্চাদের খেয়াল রেখো। রায়ার কাছে ফোনটা দাও তো একটু। ফোন নিয়ে তার বাবার সাথে কথা বলে, হ্যালো, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওষুধ খেয়েছো তুমি? হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। খেয়েছি আমি। তুই এসব নিয়ে চিন্তা করিস না, তুই তোর এক্সামে ফোকাস কর, মন দিয়ে পড়ালেখা কর, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আর এসব নিয়ে ভেবো না কেমন? বাবা, আমি ঠিক আছে, তুমি চিন্তা করো না। নিজের খেয়াল রেখো। ঠিক আছে মা, আমি রাখি। তুমি মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট চাই কিন্তু। ঠিক আছে বাবা, আল্লাহ হাফেজ। তারপর ফোন রেখে ওরা বাজারে গিয়ে কিছু বাজার করে, যেহেতু এখানে অনেক দিন থাকতে হবে, পরীক্ষার আগ পর্যন্ত তো বাজার তো লাগবেই। প্রায় 1 মাসের সবকিছুর বাজার সাজার করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। বাড়ি ফিরে মায়ের সাথে বাজারগুলো গুছাতে সাহায্য করে, তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বই খাতাগুলো বের করে গুছিয়ে রাখে। শরীয়তপুর ফিরেছে, নিজের বাড়িতে আছে, এই কথাটা রায়ারা ফিরার আধা ঘন্টার ভিতরে রুদ্রের কানে পৌঁছে যায়। রুদ্র জাস্ট দাঁতে দাঁত চেপে সহ্য করছে এই মেয়ের কাজকর্ম। সে মেজাজ হারাতে চাচ্ছে না, কিন্তু এই মেয়েটা ওকে শান্ত থাকতে দিচ্ছে না। রুদ্র রাইসাকে কল লাগায়। রাইসা পড়ছিল 2 দিন বাদে পরীক্ষা, খুব টেনশনে আছে, সারাদিন বই খাতা নিয়ে পড়ে থাকে। হঠাৎ ফোন আসায় ফোন হাতে নিয়ে দেখে রুদ্র কল করেছে। রুদ্রের একটা কাজের জন্য রাইসার ফ্যামিলি খুব বড় একটা ধাক্কা খেয়েছে। কিন্তু তারপরও রাইসার বাবা রুদ্রকে কিছু বলেনি, একমাত্র বোনের ছেলে হওয়ায় রুদ্রের প্রতি আজমির তালুকদারের টানটা একটু বেশি। এসব ভাবতে ভাবতেই ফোনটা যখন কেটে যায়, আবার কল আসে। রাইসা এবার ফোন তুলে, ভালো দা ভাই, বলো কেমন আছো? এসব ছাড়, আমার একটা কাজ করে দে। তোর কাছে একটা পার্সেল যাবে, এই পার্সেলটা নিয়ে রায়ার বাড়ি যা। আর ওকে বলবি 2 মিনিটের মধ্যে আমাকে কল দিতে। কিন্তু রায়া তো বাড়িতে নেই দা ভাই। আছে, তুই যা, লেট করবি না, আর মন দিয়ে পড়ালেখা করিস, রাখছি, বলে রুদ্র ফোন কেটে দেয়। রুদ্র এরকম কনফিডেন্ট নিয়ে আছে তুই যা বলা দেখে রাইসা বুঝে গেছে ফিরে এসেছে। কিন্তু এরকম হঠাৎ কাউকে না বলে কোথায় গেল, কেন গেল, কিছুই বলল না, আমায়ও বলেনি। আবার কি কিছু হয়েছে? এর মাঝে কলিং বেল বেজে ওঠে, রাইসা বুঝে যায় যে পার্সেল চলে এসেছ। রাইসা দরজা খুলে দেখে রুদ্রের দলের এক ছেলে একটা বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। রুদ্র ভাই, এটা দিয়েছে, বলেছেন এটা ভাবিকে দেওয়ার জন্য।
রাইসা হাত বাড়িয়ে বক্সটা নেয়। তারপর মাকে বলে বেরিয়ে যায় রায়াদের বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় রা ভয়ে আঁতকে উঠে। মনে মনে কথা সাজাতে শুরু করে এখন কি বলবে, রুদ্রকে কিভাবে বোঝাবে এখন। ভয়ে ওর শরীর কাঁপুনি দিয়ে উঠছে। এর মাঝে রাইসা রুমে ঢুকে, কিরে কোথায় গিয়েছিলে তুই, আমাকে বলে গেলি না? এখনই পর করে দিচ্ছিস, পরে আর কি করবি? না রে, একটা ইমার্জেন্সি হওয়ায় হঠাৎ করে যেতে হয়েছে। আমার ফোন মা নিয়ে গেছে পরীক্ষার জন্য, তাই তোর সাথে যোগাযোগ করতে পারিনি রে, সরি। ঠিক আছে, কিন্তু তোর চোখ মুখের এই অবস্থা কেন, কিছু হয়েছে কি রা? না তেমন কিছু না, এক্সামের জন্য একটু টেনশন আর কি। রাইসা কিছু বলে না, কারণ ও জানে ওর কি হয়েছে। রাইসা আর কথা না বাড়িয়ে হাতের বক্সটা এগিয়ে দিয়ে বলে দাভাই দিয়েছে। বলেছে 2 মিনিটের মধ্যে ওকে কল দিতে। রা বক্সটা হাতে নিয়ে বসে থাকে। রাইসা বলে আচ্ছা আমি এখন যাই, পরে কথা হবে। বলে রাইসা চলে যাবে। এমন সময় শাহানা বেগম এসে বলে এখন যাবে, চা নাস্তা করো তারপর যাবে, বসো। না আন্টি, পরে একদিন এসে খেয়ে যাব, 8টার সময় স্যার আসবে, এখন আমার যেতে হবে। বলে রাইসা চলে যায়। রা এখনো ঠায় বসে আছে জায়গায়। ওর হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে, এখন কি বলবে সে। নিজেকে 5 মিনিট সময় দিয়ে বক্সটা খুলে একটা ফোন পায়। ফোনটা অন করে, ফোনের মধ্যে রুদ্রের নাম্বারটাই শুধু সেভ ছিল। রুদ্র ফোন হাতে নিয়ে বসে আছে, কখন কাঙ্ক্ষিত নাম্বার থেকে ফোনটা আসবে। রুদ্রের মাথাটা জাস্ট ফেটে যাচ্ছে, এমনিতে এত টেনশন এর মাঝে আছে, আর এর মাঝে এই মেয়েটা ওকে একটা মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিচ্ছে না। তুই কি ভেবেছিস আমি শান্তিতে না থাকলে তোকে শান্তিতে থাকতে দেব আমি? তোর এই উড়াউড়ি আমার আর পছন্দ হচ্ছে না রে, এবার তোর একটা ব্যবস্থা করতেই হবে। আর না, অনেক ছাড় দিয়েছি। আপনাকে কিভাবে কন্ট্রোল করতে হবে এটা রুদ্র মাহতাব খুব ভালো করেই জানে ম্যাডাম। আপনাকে ছাড় দেওয়াটাই আমার মস্ত বড় ভুল হয়েছে। ব্যাপার না, মানুষ ভুল থেকেই শিখে। এখনো কল না আসায় রুদ্র মেজাজ হারায়। ফোন হাতে নেয়, রাইসাকে কল দিয়ে জিজ্ঞেস করবে। রাইসাকে কল করবে এমন সময় ফোন বেজে ওঠে রুদ্রের। ফোনের দিকে তাকিয়েই ওর মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু মুহূর্তে মুখের ভঙ্গি বদলে যায়, চোখে মুখে ফুটে ওঠে হিংস্রতা। তীব্র রাগে জিদে ফোনটা কেটে দেয়। তারপর হোয়াটসঅ্যাপে ঢুকে ভিডিও কল করে। রা অনেকক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে, ফোনটা দিয়েছিল অনেক কষ্টে, কিন্তু 2বার রিং হওয়ার সাথে সাথে ফোনটা কেটে দেয় অপর পাশের ব্যক্তি। রা স্বস্তি পায়, এখন এর জন্য বেঁচে গেছে। কিন্তু মুহূর্তেই রা কে ভুল প্রমাণ করে দিয়ে ভিডিও কল আসে। হতভম্ব হয়ে রা ফোনের দিকে তাকিয়ে থাকে। কলে কথা বলবে কিভাবে এটা এতক্ষণ ধরে ভাবছিল, আর এখন তো ভিডিও কল দিছে। এই লোক যে ধুরন্দর চালাক। এই লোকের দিকে তাকিয়ে মিথ্যে বললে আমার চেহারা দেখেই ধরে ফেলবে। বুঝে গেলে আর আমার রক্ষা নেই। এই কথা ভেবেই রায়ার গলা শুকিয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে গোছানো কথাগুলো সব আউড়িয়ে যাচ্ছে। এর মাঝে কলটা কেটে যায়। কলের লাইন কেটে যাওয়ায় রুদ্রের মেজাজ বিগড়ে যায়। দাঁতের দাঁত চেপে সে সবকিছু সহ্য করছে, এই মেয়ে অনেকবার বেড়েছে। রাগের তোড়ে ফোনে মেসেজ টাইপ করে। ফোনের টুংথাং আওয়াজে রা কেঁপে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে রুদ্রের মেসেজ। কি ম্যাডাম, এখন ফোন রিসিভ করার জন্য কি আপনার বাড়িতে কাউকে দিয়ে ইনভিটেশন পাঠাতে হবে? সমস্যা নাই ম্যাডাম, আপনার জন্য রুদ্র মাহতাব সব সময় হাজির। রা মেসেজটা দেখে ফুফিয়ে উঠে, নিজেকে খুব অসহায় মনে হচ্ছে ওর। এর মাঝে আবারও ফোন বেজে ওঠে। রা নিজেকে ধাতস্থ করে ফোনটা রিসিভ করে সামনে ধরে। সুন্দর একটা সুদর্শন চেহারা ভেসে উঠে স্ক্রিনে। ডিভানে হেলান দিয়ে বসে আছে, চোখ মুখে গম্ভীরতা যেন তার সবসময়ই থাকে। উজ্জ্বল শ্যামবর্ণ চেহারার লোকটির গালের চাপ দাড়ি এখন অনেকটা বড় হয়েছে। শার্টলেস থাকায় রা চোখ নামিয়ে ফেলে, অস্বস্তিতে হাঁসফাঁস করে ওঠে। নিজেকে সামলায়, স্থির করে এই লোকের সাথে বুঝে শুনে কথা বলতে হবে। বেফাস কথা বললে এই লোক আমার কথার জালেই আমাকে ফাঁসাবে। ভাবতেই অবাক লাগে, এই সুন্দর মুখশ্রীর আড়ালে হিংস্র চেহারাটা যারা দেখেছে তারাই জানে লোকটা কি পরিমাণ হিংস্র। একসময় আমি নিজেই এই চেহারার মায়া পড়ে গেছিলাম। কিন্তু এখন আর এই লোকটির প্রতি কোন অনুভূতি কাজ করে না, যা আসে তা শুধুমাত্র ঘৃণা। রুদ্র ক্ষুব্ধ চোখে এতক্ষণ ধরে রায়ার দিকে তাকিয়েছিল। এইটুকুন মেয়ের কত সাহস আমার সাথে ছলনা করে। এখনই ছলনা করা শিখে গেছে, ভবিষ্যতে কি করবে? কিন্তু চোখ মুখ এরকম শুকিয়ে গেছে কেন? ও কি অসুস্থ? দেখে তো ঠিক লাগছে না। অসুস্থ ছিল আর আমি জানি না, আমাকে কেউ জানায়নি।
রাগে দাঁত কিরমিরিয়ে ওঠে বলে, হ্যালো ম্যাডাম, কেমন আছেন? কই থাকেন আজকাল, তো আপনার দেখাই মেলে না, খুব বিজি নাকি ম্যাম? রুদ্রের কথা বলার ধরন দেখে নিজেকে গুটিয়ে নেয়। রুদ্রের শান্ত শীতল কণ্ঠস্বরেই বুঝিয়ে দিচ্ছে সে কি পরিমাণ রেগে আছে। এখন যাই বলুক না কেন তার রক্ষে নেই। রুদ্র তীক্ষ্ণ চোখে রায়ার দিকে তাকিয়ে আছে, তার ভেতর কি চলছে সেটা বোঝার চেষ্টা করছে। কি ম্যাডাম, কথা বলবেন না আমার সাথে? এবারও নিশ্চুপ, রুদ্রের সাথে চোখ মেলাচ্ছে না। রুদ্র এবার গ্রজে ওঠে রাগে। স্পিক আপ ড্যাম, কথা বল, চুপ করে আছিস কেন? রুদ্রের হুঙ্কার শুনে ফুফিয়ে ওঠে। এরপরও মুখ ফুটে টু শব্দও করে না। রুদ্র এবার মেজাজ হারায়। এই নাটক করবি না একদম, তোর কাহিনী দেখার জন্য বসে নেই আমি। কই ছিলি বল, কোথায় গেছিস, কাকে বলে গেছিস তুই? বড় বড় কলিজা নিয়ে ঘুরিস আজকাল, আমাকে চোখে লাগে না তোর? কি হলো বলতে বলেছি না তোকে? চিৎকার করে ওঠে রুদ্র। রুদ্রের সব সময়ের মতো এরকম ব্যবহার আর নিতে পারে না। নিজেকে কিছুটা ধাতস্থ করে এবার মুখ খুলে। ফুফু হঠাৎ করে অসুস্থ হওয়ায় আমাদের ফুফুর বাসায় যেতে হয়। আমার হার্ট অ্যাটাক হয়েছিল, ইমার্জেন্সি যেতে হয়েছে আমাদের। আর আমার কাছে তো ফোন ছিল না যে আপনার সাথে যোগাযোগ করব। আমি তো সেই দিন সবকিছু আপনাকে খুলে বলেছিলাম, এরপরও কেন আপনি আমার সাথে এভাবে কথা বলছেন? আমি কি করেছি এখানে, আমার কি করার আছে? রায়ার কথা শুনে রুদ্র চোখ ছোট ছোট করে ওর দিকে তাকায়। আপনার হার্ট অ্যাটাক হয়েছে ম্যাডাম, ভালোই তো কথা বলতে শিখেছেন দেখি। আমাকে তো আপনার পাগল মনে হয় তাই না? যা বলবেন তাই মানব, যাব বোঝাবেন তাই বুঝব। তা কোথা থেকে শিখছেন ম্যাডাম এগুলো? এই ভয়টাই এতক্ষণ ধরে পাচ্ছিল, ভয় উল্টাপাল্টা কথা না বলে দেয় এজন্য চুপ ছিল। রায়ার এখন নিজের মাথা ফাটাতে মন চাচ্ছে। দুঃখিত, আমি আমার না ফুপুর কথা বলছিলাম, ভুলে বলে ফেলছি। রুদ্র রায়ার আর গতিবিধি পর্যবেক্ষণ করছে, কেন জানি ওর একটা খটকা লাগছে, ওর সিক্স সেন্স ওকে অন্য কিছু নির্দেশ করছে। তাই আবার রায়াকে উদ্দেশ্য করে বলে, ফুফুর অ্যাড্রেস আর নাম্বার দাও ফাস্ট। জানতো রুদ্র এই কথাই বলবে, তাই সবকিছু আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছিল। এবার সে কোন ধরনের ভুল করবে না তার লক্ষ্য তার সামনে। 01765 তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন, পারাগ্রাম 1 তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন বিল। রুদ্র টেবিল থেকে আরেকটা ফোন নিয়ে কাকে যেন ফোন করে বলে, এই ইনফরমেশনটা কালেক্ট করো as soon as possible। তারপর কল কেটে ফোনটা ঢিল মেরে বিছানায় রাখে। তারপর রায়ার দিকে তাকিয়ে বলে যেতে পারতেন, কারো ফোন দিয়ে বলতেন, ভবিষ্যতে যেন এরকম কিছু আর হয় না। এরপর এরকম কিছু দেখলে এর ফল ভালো হবে না ম্যাডাম। এই ফোনটা রাখবেন, আপনার মা কিছু বললে আমাকে বলবেন, আমি কথা বলবো তার সাথে, ঠিক আছে? মিন করে বলে, দেখি এদিকে তাকাও, কি হয়েছে তোমার, চোখ মুখের এই অবস্থা কেন? তুমি কি অসুস্থ, কিছু হয়েছে? ফোনের দিকে তাকায় বলে, না আমি ঠিক আছি, কিছু হয়নি। রুদ্র রায়ার হাঁসফাঁস দেখে বুঝতে পারে সমস্যা কোথায়। সে উঠে একটা টি শার্ট নিয়ে হাত গলিয়ে টি শার্টটা পরে নেয়। দেখ তো, ঠিক মনে হচ্ছে না, কাল ডাক্তারের কাছে যাও। না এখন কোথাও যেতে পারবো না, পরশুদিন পরীক্ষা, সময় নেই এখন, ডাক্তারে গেলে সারাটা দিন চলে যাবে। ঠিক আছে তাহলে আমি ডাক্তারকে ফোন দিয়ে বলবো বাসায় এসে দেখে যেতে। আর তোমাকে আমি লাস্ট বার বলছি, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, দিন দিন কি অবস্থা করছো নিজের। বললাম তো ডাক্তার লাগবে না। আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি তাহলে এত কথা বলছো কেন? যা বলেছি তাই করবে। আমার কথার বাইরে কথা বলবে না, এক কথা বারবার বলবো না আমি। তোমাকে সময় দিয়েছি, সময়টা কাজে লাগাও। আমায় বোঝো, আমার সম্পর্কে জানো, এটা তোমার ভবিষ্যতে কাজে আসবে। এই সুযোগ আমি সব সময় দিব না, আর তুমি বেশি সময় পাবেও না। পরীক্ষাটা শেষ হোক, তারপর আমি আর সংসারের বাইরে কিছু নিয়ে ভাববে না। আর আমাকে ডিঙ্গানোর সাহস করো না, এর ফল ভালো হবে না। আমার খারাপ রূপটা তোমার সামনে আনতে আমাকে বাধ্য করো না। চুপচাপ শুনছে, তার কিছু বলার নেই, সে ভিতর থেকে দুমড়ে মুচড়ে গেছে। রায়াকে এরকম মুখ করে থাকতে দেখে রুদ্র আর কিছু বলে না। সে এরকম করতেও চায়নি, যথেষ্ট সুযোগ দিয়েছে মেয়েটাকে, কিন্তু এই মেয়েকে ভালোভাবে বলা কথা ওনার মাথায় ঢুকে না। রায়ার মাঝে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যা রুদ্রকে খুব বেশি ভাবাচ্ছে। সে এসব নিয়ে এখন আর মাথা ঘামালো না, কারণ রায়ার এই সাহস নেই যে সে আমাকে ওভারটেক করবে।
ফোন দিয়েছি বলে ফোন নিয়ে পড়ে থেকো না, এখন পড়তে বসো, পরীক্ষায় তো কাল বাদে। ফোনে হোয়াটসঅ্যাপ আর গেমস ছাড়া অন্য কোন ধরনের অ্যাপ যেন আমি না দেখি। হ্যাঁ বোধক মাথা নাড়ায়। রায়ার সহজ সরল স্বীকার উক্তিতে রুদ্র সন্তুষ্ট হয়। সে তো চায় তার পরি যাতে তার কথা মেনে চলে, তার সাথে স্বাভাবিক আচরণ করে, সবকিছু মন থেকে মেনে নেয়। ওকে, আমার মিটিং আছে, এখন যেতে হবে। টেক কেয়ার, লাভ ইউ বেব। রায়ার নীরবতা দেখে রুদ্র একটু জোরেই বলে, কি হলো? হকচকিয়ে ওঠে, না, কিছু না। লাভ ইউ টু। আপনিও নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। নিজের মন মতো উত্তর শুনে রুদ্র খুশি হলো। তারপর ফোন কেটে রেডি হতে লাগে, ইম্পর্টেন্ট একটা মিটিং আছে তার। এতদিন ধরে কথা বলতে না পেরে মনটা ছটফট করছিল, এখানে একটু হালকা লাগছে। রুদ্র ফোন কাটার পর ফোনটা রেখে বিছানায় শুয়ে পড়ে। এই লোকটার সাথে থাকলে যেন ও ঠিকমতো নিঃশ্বাসটাও নিতে পারে না। দম বন্ধ হয়ে আসছে যেন ওর। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। এখন আর চোখে পানি আসে না তেমন। কান্না করতে করতে চোখের পানিও শুকিয়ে গেছে মনে হয়। তার এমন গোছানো জীবনটা কেন এমন এলোমেলো হয়ে গেল? ওই দিন যদিও বাড়িতে না যেত তাহলে মনে হয় এমন কিছুই হতো না। আফসোস হয় এখন কথাগুলো মনে হলে। এসব ভাবতে ভাবতেই আগের কথা মনে হয়ে গেল। অতীত। রুদ্র ফ্রেশ হয়ে একটা ট্রাউজার আর পোলো টি শার্ট পরে নিচে নেমে আসে রাতের ডিনার করার জন্য সবার সাথে। আসলে ডিনার করা তো একটা উদ্দেশ্য, অত এসেছে অন্য কোন কারণে। নিচে গিয়ে দেখে আবির, আয়ুষ, মারুফ টিভি দেখছে। ঈশা আর শিফা এখনো নিচে নামেনি। সবাইকে নিচেও ডাকা হচ্ছিল খেতে আসার জন্য। রুদ্র কে খুঁজছে। ওর জন্য নিচে এসেছে কিন্তু মেয়ের তো দেখাই পাওয়া যাচ্ছে না। ও কি আবার চলে গেছে নাকি ভেবেই হতাশ হয় রুদ্র। এর মাঝে দেখে শিফা আর ঈশা নিচে নামছে। ওদের ঠিক পেছনে ঘুম ঘুম চোখে নিচে নামতেছে রুদ্র থমকায়, চোখ আটকে যায় রায়ার মাঝে, হার্টবিট যেন মিস হয়ে গেছে কয়েকটা। রায়াকে এখন এই অগোছালো অবস্থায় খুব মোহনীয় লাগছে। মেয়েটার এক একটা রূপ যেন ওকে ঘায়েল করছে প্রতিনিয়ত। এলোমেলো চুলগুলো চোখে মুখে পড়ছে। ঘুম ঘুম চোখ, ঘুমের কারণে চোখ মুখ হালকা ফুলো লাগছে, চোখ ডলতে ডলতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। পিছনে ছেড়ে রাখা চুলগুলো দোল খাচ্ছে, চুলগুলো হালকা ভেজা। কিন্তু মুহূর্তের মধ্যে রুদ্রের মুখভঙ্গি বদলে যায় রায়ার গেটআপ দেখে। টি শার্টের উপর কোন মতে একটা ওড়না গলায় পেঁচিয়েছে। এক বাড়ি লোকের সামনে এরকম চলাফেরার রুদ্রের পছন্দ হলো না। খাওয়ার টেবিলে সবাই বসছে, ঈশার সাথে বসবে এমন সময় আসিফ তার পাশের চেয়ার দেখিয়ে বলে উঠে, এদিকে আয় রায়ু, এখানে বস। চেয়ারম্যান বাড়ির সবার কাছে বিষয়টি নর্মাল হলেও বাকিদের কাছে জিনিসটা ছিল অন্যরকম। রুদ্র আসিফের দিকে তাকিয়ে আছে। এর মাঝে ঘুরে এসে আসিফের পাশের চেয়ারে বসে। রুদ্রের কাছে কেন জানি বিষয়টা স্বাভাবিক মনে হলো না, কিন্তু সে বিষয়টাতে বেশি পাত্তা দিল না। সবাই যে যার মতো খাওয়া শুরু করলো। রুদ্রের বন্ধুরা রুদ্রকে এটা সেটা বলে খুঁচাচ্ছে, কারণ সে তার বন্ধুদের বিষয়টা ক্লিয়ার করে বলে দিয়েছে, এখন শুধু তার দিদিকে বলার বাকি, যেটা সে আজ রাতে বলে দিবে বলে ঠিক করেছে। আজমির তালুকদার রুদ্রকে জিজ্ঞেস করছেন তার ব্যবসায়ের বিষয়ে। সবকিছু ঠিকঠাক চলছে কিনা, কিভাবে কি করছে। রুদ্র খেতে খেতে আজমের তালুকদারকে তার প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্লেটের খাবারগুলো আঙ্গুল দিয়ে নাড়ছে, কিছু খাচ্ছে না দেখে রিপা তালুকদার বলে ওঠেন, কিরে তুই খাচ্ছিস না কেন, কি হয়েছে? এই তো আন্টি খাচ্ছি। খাওয়া দাওয়া নিয়ে তোর এত অনীহা কেন করিস তুই এমন বলতো, 2 দিন পর 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 একটা না একটা অসুখ লাগিয়ে রাখিস। খাওয়া দাওয়া না করলে শরীরের শক্তি পাবি কোথা থেকে, শক্তি না হলে রোগ প্রতিরোধ করবি কিভাবে? রায়ার মুখটা তেতো হয়ে উঠে, খাওয়া দাওয়া নিয়ে এত কথাবার্তা তার কোনকালেই ভালো লাগে না। মা তো জন্য মুখে তুলে চেপে চেপে খাওয়ায় আর বকে। খাওয়ার জন্য বাবার থেকেও কথা শুনতে হয়, যেখানে বাবা কোন কিছু নিয়ে আমাকে কিছু বলেন না। রায়াকে চুপ থাকতে দেখে রিপা তালুকদার আর কিছু বলেন না। রুদ্র রায়ার দিকে তাকিয়ে ওর কাহিনী দেখতে ছিল। এর মাঝে আসিফ তার প্লেট থেকে মাছ বেছে রায়ার প্লেটে তুলে দেয়। পুষ্টিকর খাবার খাবি তো তাড়াতাড়ি বড় হবি বুঝছিস। গরুর মতো উল্টাপাল্টা না খেয়ে ভালো খাবার খা। পড়েছে আরেক ঝামেলায়। আসিফ ভাইয়ের এত আদিক্ষেতা মাঝে মাঝে তার বিরক্তই লাগে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। এর মাঝের রায়ার চোখ পড়ে রুদ্রের দিকে, এই লোকটা এরকম আগুন চোখে আমার দিকে তাকিয়ে আছে কেন, পাগল নাকি? চোখ নামিয়ে ফেলে আর তাকায় না ওদিকে। এদিকে আয়ুষ আর আবির নিজেদের মধ্যে কথা বলছে।
ওরা কিছু একটা আন্দাজ করেছে। এটা ভেবেই খারাপ লাগছে তাদের বন্ধু একটা মেয়েকে পছন্দ করেছে আর সেই মেয়েটাকে হয়তো ওর মামাতো ভাই পছন্দ করে। কিন্তু রুদ্র যে ধরনের মানুষ, সে কি আসিফের কথা ভাববে? যে মানুষ কোনোদিনও কারো পরোয়া করেনি, বরাবরই বেপরোয়া সে। কিন্তু দ্বন্দ্বটা যদি হয় ফ্যামিলির, তখন রুদ্র কি করবে? আবার পরিবারের দিকে চেয়ে যদি নিজের পছন্দের মানুষটাকে ছেড়ে দেয়, তাহলে রুদ্রেরই বা কি হবে? তার এই নিঃসঙ্গ জীবনে সে কাউকে চেয়েছে, মুখ ফুটে বলেছে যে তাকে চায়, বিয়ে করতে চায়। রুদ্রের জন্য খারাপ লাগছে তাদের। রুদ্রের কাছে জিনিসটা ভালো লাগেনি। সে দাঁতে দাঁত চেপে এগুলো হজম করছে। আসিফের চোখ, তার বিহেভিয়ার রায়ার প্রতি কেন জানি একটু অস্বাভাবিক লেগেছে। কিন্তু আবার নিজেকে বুঝো দিয়েছে এই বলে যে হয়তোবা ছোট বোনের মতো দেখে। রুদ্রের কেন জানি হঠাৎ করে সবকিছু বিরক্ত লাগছে। সে উঠে চলে যায় উপরে। রুমে গিয়ে চুপচাপ বসে থাকে কিছু সময়, তারপর উঠে সিগারেটের প্যাকেট নিয়ে বেকনিতে চলে যায়। হঠাৎ করে কোথা থেকে এই মেয়েটা এসে তার জীবনের সবকিছু এলোমেলো করে দিয়েছে, সে কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছে না। এই মেয়েকে কারো সাথে দেখলেই রাগ উঠে, রাগে শরীর জ্বলে পুড়ে যায়। তার এই অদ্ভুত দম বন্ধ করা অনুভূতির নাম সে জানে না। কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায় না। তাই সে যায় তার দিদির কাছে কথা বলতে। এই অশান্তি তারা সহ্য হচ্ছে না, দিদিকে বলবে বউ এনে দিতে, বউ নিয়ে ঢাকা ফিরে যাবে। তারপর বউ তার চোখের সামনে থাকবে, আর তার বুক পুড়বে না। পুড়বে না তো বউ তার বুকে থাকলে কি তার বুক পুড়বে? ভেবেই তার ঠোঁটের কণে হাসি ফুটে ওঠে। যে হাসিমুখ নিয়ে রুদ্র শিফার কাছে গিয়েছিল, সেটা ভেঙে চুরে গেছে, উল্টো হৃদয় হয়েছে একটা দগদগে ক্ষত। যে ক্ষতটা হয়তো ওকে এখন থেকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। রুদ্র যখন শিফাকে বলেছিলে যে দিদি বিয়ে করব, শিফা উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করেছিল কোন মেয়ে। কিন্তু রায়ার নামটা শুনেই শিফার মুখ থেকে যেন রক্ত সরে গেছে। কিন্তু শিফার মুখের কথাগুলো শুনে রুদ্রের শরীরের রক্ত যেন টগবগিয়ে ফুটছে। এইটুকু মেয়ে রিলেশন করে আবার বিয়েও করবে, বাহ! এই বয়সে এত দূরে এগিয়ে গেছে, আর আমি ওকে কি মনে করেছিলাম। ছি, সেইম অন ইউ গার্ল, জাস্ট সেম অন ইউ। এই মেয়েকে সে নাদান মনে করেছিল, বাহ, মেয়ের পেটে পেটে কত, এই জন্যই এত খাতির। রুদ্র ওই দিন ওই মুহূর্তে চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে আসে। দিদি, বন্ধুরা, ঈশা সবাইকে রেখে সে ঢাকার পথে রওনা দেয়। আর এক মুহূর্তের জন্য সেই মেয়েটিকে ফেস করবে না, উল্টা দেখা যাবে ওকে দেখলে জানে মেরে ফেলবে। শিফা প্রথমে আটকানোর চেষ্টা করলেও ভাইয়ের এইরকম আচরণ দেখে আর আটকায়নি, চলে যাওয়াই ভালো, না হলে কোন সময় কোন অঘটন ঘটবে। সে চায় না বাইরের একটা মেয়ের জন্য ফ্যামিলির মধ্যে কোন ধরনের কোন অশান্তি হোক। তার ভাইকে সে হাজারের মধ্যে একটা মেয়ে বেছে এনে দেবে। পরদিন সকালে সবাই রুদ্রকে খুঁজলে শিফা বলে যে তার ইমার্জেন্সি একটা মিটিং পড়ে যাওয়ায় হঠাৎ যেতে হয়েছে, নাইলে অনেক বড় ডিল মিস হয়ে যাবে। আজমির তালুকদার বোঝেন ইমার্জেন্সি কিছু না হলে সে যেত না। এত ব্যস্ততার মাঝে যে ছেলেটা সময় করে এসেছে, এতে তিনি অনেক খুশি। রুদ্রকে তিনি নিজের ছেলের মতনই ভালোবাসেন, একমাত্র বোনের ছেলে তার। ওই দিন রিসিপশন মিটিয়ে পরের দিন শিফা ও রুদ্রের বন্ধুরা চলে আসে। রুদ্র কাউকে না জানিয়ে চলে গেছে। রুদ্র যাওয়ার পর ওরাও থাকতে চায়নি, কিন্তু হঠাৎ করে এরকম চলে গেলে সবাই ভালো চোখে দেখবে না, তাই তারা রিসেপশন শেষ করে পড়ে এসেছে। রিসেপশনের দিন রা ওই অসভ্য বেয়াদব লোকটাকে খুঁজেছিল, কিন্তু কোথাও দেখতে পায়নি, বলে ভেবেছিল হয়তো বিয়ের দিনে চলে গেছে। বিয়েতে আসা কোন অতিথি ভেবে রা ভুলে যায় ওই দিনের ওই ছেলেটিকে। আর রুদ্রের মনে জমেছিল রায়ার প্রতি বিতৃষ্ণা আর ঘৃণা। এই মেয়েকে সে সবার থেকে আলাদা মনে করেছিল, কিন্তু এই মেয়ে আরও দুই কাঠি এগিয়ে। গ্রামের মেয়েরা যে এত চালু হয় সেটা সে আগে জানত না। রুদ্রের নিজের প্রতি রাগ হয় কেন, সেই এই ছলনাময়ীর রূপে পাগল হলো। ছলনাময়ী তো এইটুকুন মেয়ে রিলেশন করে এই বয়সে, আবার বিয়ে টিয়ে ঠিক করে রেখে দেয়, সে কি আর ভালো? রুদ্র এরকমই, সে এটা পেল না তার মানে এটা ভালো না। রুদ্র ভুলে যেতে চায় এই মেয়েকে, সেদিনের ওই রাত, ওই অনাকাঙ্ক্ষিত ছোঁয়া, সবকিছু। সে রুদ্র মাহতাব, সে কখন এইরকম কোন মেয়ের জন্য দুর্বল হতে পারে না। সেদিনের সব কিছু একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবে। রুদ্রের নিজের প্রতি করা সেই পণ সে ধরে রাখে। চলে যায় 1 বছর। পাল্টে যায় অনেক কিছু। বদলায়নি শুধু রুদ্রের সেই তীব্র অনুভূতি। সে চাইলেই জোর করে হাসিল করতে পারত, কিন্তু ওই মেয়েটা যে আসিফকে ভালোবাসে, আসিফ ওকে ভালোবাসে। আসিফ ওর ভাই, তার থেকেও বড় কথা, এরকম সস্তা মেয়ের সে তার জীবনের চায় না। সস্তা জিনিস কোনকালেও তার পছন্দ না। এই 1 বছরের রুদ্র আসেনি শরীয়তপুর,
আর দেখা হয়নি তার সাথে। কিন্তু চাইলেও মন থেকে মুছে ফেলতে পারেনি দুদিনের পরিচিত সেই মেয়েকে। হাজার চেষ্টা করেও পারেনি। কিন্তু তার এই বারবার ওকে মনে পড়া মেয়েটার প্রতি রাগ জেদ তার আরও বেড়ে যায়। মায়ের ডাকে ধ্যান ভাঙ্গে রায়ার। আবারও সে পুরনো কথা ভাবতে লেগেছে। কিরে তুই এখনো শুয়ে আছিস কেন, উঠো, পড়তে বসো, কালকের পরদিন পরীক্ষা, তার কোন খেয়াল নেই। পরীক্ষাটা ভালো করে দে মা। হুম মা, বসছি, এক কাপ চা দিও। শাহানা বেগম আচ্ছা বলে চলে যান। তার বইখাতা নিয়ে পড়তে বসে। বরাবরই মেধাবী ছাত্রী সে, কিন্তু এসব ঝামেলার জন্য পড়ালেখা থেকে অনেকখানি পিছিয়ে গেছে। নির্বাচনী পরীক্ষার রেজাল্ট এমন একটা ভালো হয়নি। এজন্য স্যার তাকে অনেক কথা বলেছে। কিন্তু কেউ তো আর জানে না তার উপর দিয়ে কি যাচ্ছে। ওই দিনের পর 1 বছর খুব ভালোই গেছে। ওই দিনের ওই ছেলেটির কথা সে বেমালুম ভুলে গেছিল। কিন্তু ডেস্টিনি তাদেরকে আলাদা হতে দেয়নি। আবার দেখা হয় তাদের, আর ওই দেখা হওয়ার পরিণতি হয় খুব ভয়ঙ্কর। কিন্তু বলে না, ঝড় আসার পূর্ব সময় পরিবেশটা একটু শান্ত থাকে। তার জীবনে হয়েছে ঠিক এরকমই। ওই 1 বছর ছিল সেই শান্ত পরিবেশ। আর তারপরের ঝড়টা তার জীবনটা পুরো তোলপাড় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তার অস্তিত্ব নিঃশেষ করে দিয়েছে তাকে। আর তার জন্যই সাফার করতে হচ্ছে তার পুরো ফ্যামিলিটাকে। নিজের প্রতি খুব করুণা হয় রায়ার। কেন ওই দিন রাইসা আর রামিসা আপুর সাথে গেছিলাম সুখনির রামিসা এসেছে তার শ্বশুরবাড়ি থেকে, এবারের প্ল্যান সে তার ফুপির বাড়ি যাবে। সেজন্যই আশা রাইসা রামিসা যাবে, আর রাইসা রায়াকে নিয়ে যাওয়ার জন্য জেদ ধরেছে। তাদের পরিবারের একটা অংশ। এই তো আর কয়েকটা মাস, রায়ার 18 হলেই আসিফ আর রায়ার আক্ত করিয়ে রাখা হবে। রিপা তালুকদার ও শাহানা বেগমের সাথে কথা বলেন কে নিয়ে যাওয়ার জন্য। কারণ রামিসার সাথে রিশাও যাবে, ওরা একসাথে থাকবে। রাইসা একা হয়ে যাবে না গেলে। শাহানা বেগম প্রথমে দোনামোনা করলে পরে রাজি হয়ে যান। কারণ মেয়ে তো তাদেরই। তাদের কিভাবে ফেরাবেন। ও খুশি, শহরে যাবে, ঘুরবে ফিরবে, ঈশা আপি শিফা আপির সাথে দেখা হবে, এই এক্সাইটমেন্টে রাতে ঘুম হয় নাই। সকাল সকাল তারা রওনা দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্য। উত্তপ্ত একটা দিন, রোদে সবকিছু ছারখার হয়ে যাওয়ার মতো অবস্থা। ঢাকা শহরে এত জ্যাম, হায়রে, গরমে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। রাইসা পুরো রাস্তা গাড়ির জানালা দিয়ে এটা ওটা দেখছিল। পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় খুবই এক্সাইটেড ছিল ওরা। পদ্মা সেতুর টোল প্লাজায় আসার পর 750 টাকা নেয়। এটা দেখে রাইসা বলে ওঠে, পদ্মা সেতু পার হইতে যাইতে 750, আবার আসতে 750, 1500 টাকা নিয়ে নিবে। এর থেকে তো ফেরিঘাটই ভালো ছিল দুলাভাই। ঋষাব বলে, তোমার শখ নাকি পানিতে যাবে? সাঁতার চেনো, পানিতে পড়লে তো মরে যাবে। এর থেকে রাস্তায় ভালো, জলদি যাওয়া যায়। ঋষাবের কথা শুনে বলে উঠে, এখানে 750 টাকা, ফেরিঘাটে গেলে হতো 800 টাকা, তাইলে তো ফেরিঘাটই ভালো, পানি আর জাহাজ দেখতে দেখতে যেতে পারতাম। পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারতাম। থাক অন্য সময়, এখন সময় নাই। তোদের এত শখ রে বাবা, কোথা থেকে আসে? আগে যাই, গিয়ে পৌঁছি, তোদেরকে সিলেটে নিয়েও ঘুরে আসবে যা। রাইসা আর রামিসাকে টিস করে বলে, আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে না, নিজেরা ঘুরতে যাবে। যাবে তো নিজেরা, মাঝখান থেকে আমাদের নাম নিয়ে আমাদেরকে ফাঁসাও কেন? তোরা দুইটার দিন দিন বেয়াদব হচ্ছিস। বেশি কথা বলছি। রামিসার কথা শুনে ওরা হেসে ওঠে। ঋষাব একমনে ড্রাইভ করছে, এক হাত দিয়ে রামিসার হাত ধরে রেখেছে। তাদের কেমিস্ট্রিটা দেখতেও ভালো লাগছে। বিয়ের পরে অনেক জোর ঝামেলায় ওরা বের হতে পারেনি কোথাও। ওরা ঠিক করেছে এর মাঝে একবার মাওয়া থেকে ঘুরে আসবে। এসব নিয়ে গবেষণা করতে করতে ওরা ওদের গন্তব্যে পৌঁছে যায়। সুখনির পৌঁছাতে পৌঁছাতে সবার দুপুর হয়ে গেছে। বেলা 12টায় তারা পৌঁছায়। রামিসা এসেই শিফাকে জড়িয়ে ধরে, কেমন আছো আপি, কতদিন পর তোমাকে দেখলাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আসতে এত দেরি হলো কেন? তোর জামাইকে নিয়ে আসিসনি? ও গাড়ি পার্ক করতেছে, আপু আসতেছে। এর মাঝে রাইসা আর ভিতরে আসে। শিফা ওদের কাছে এগিয়ে গিয়ে কুশল বিনিময় করে। তারপর ওদের সবাইকে বসতে দিয়ে সে কিচেনে যায় তাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে। কে দেখে সে একটু অপ্রস্তুত হয়েছে। কারণ তার ছন্নছাড়া ভাইয়ের জীবন আরও ছন্নছাড়া হয়ে গেছে সেদিন থেকে, যেদিন আমার ভাই ওই মেয়েকে দেখেছে। মেয়েটার সাথে যদি আসিফের সম্পর্ক না থাকতো তাহলে আমি নিজেই তোকে এনে দিতাম রে ভাই।
কিন্তু জেনে শুনে এরকম কাউকে আমি তোর জীবনে আসতে দেব না। ওই ঘটনার পর থেকে রুদ্র আরও একরোখা বদমেজাজি হয়ে গেছে। সেদিন শরীয়তপুর থেকে আসার পর দিনই রুদ্র সুইজারল্যান্ড চলে গেছিল। 3 মাস পর এসেছে, তাও বাবার পার্লামেন্টের কাজে। 1 বছর হয়ে গেছে, এখন কি আবার রায়াকে দেখে কোন ধরনের রিয়েক্ট করবে? এই প্রশ্নটাই ভাবাচ্ছে শিফাকে। শিফা আর এসবে মনোযোগ না দিয়ে রহিমাকে নিয়ে চা নাস্তার ব্যবস্থা করতে থাকে। এদিকে রুদ্র তাড়াহুড়া করে রেডি হচ্ছে, তার হাতে সময় বেশি নেই। দুটো একটা মিটিং আছে, অফিসে গিয়ে ফাইলগুলো সব একবার দেখতে হবে। অবশ্য তার পিএ সবগুলো ঠিক করে রাখে, এরপর তার আরেকবার চোখ বুলাতে হয় কোথাও কোন সমস্যা আছে কিনা। আজ এমনিতেই পার্লামেন্টে গিয়ে দেরি হয়ে গেছে। একসাথে সব কিছু সামলাতে গিয়ে রুদ্র হিমশিম খাচ্ছে। রুদ্র শার্ট ইন করে, গলার টাই লাগিয়ে কোটটা হাতে নিয়ে বের হয় নিচে যাবার উদ্দেশ্যে। সে জানে আজকে রামিসা তার হাজবেন্ড রাইসা আসবে। ওদের সাথে কথা বলে তারপর অফিসের উদ্দেশ্যে রওনা হবে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে রুদ্রের চোখ যায় ড্রয়িং রুমে বসা চারজনের দিকে। চোখের চাহনি দৃঢ় হয়, রুদ্রের কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে ওঠে। এইখানে ওকে সে আশা করেনি। এখানে কি কোথাও আশা করেনি? ওই দিন শরীয়তপুর থেকে চলে আসার পর আর কখনোই এই মেয়ের মুখোমুখি হবে বলে সে কল্পনাও করেনি। সে চায়নি, খোঁজও করেনি, আর এই মেয়ের অপ্রত্যাশিতভাবে আবার মুখোমুখি হয়ে যাবে ভাবেনি। ওকে দেখে আবার ভিতরে কিরকম নিস্তব্ধতা তৈরি হয়ে গেছে। নিজেকে সামলায় সে। রুদ্র ওর দিকে আর না তাকিয়ে নিচে নেমে আসে। এসে ঋষাবের সাথে হাত মিলায়। কেমন আছো? ঋষাব আন্তরিকতার সহিত বলে ওঠে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো যাচ্ছে দিন। কি খবর রামিসা তোদের? ভালো দাদা ভাই। তুমি আমার বৌভাত ছিলে না, কিছু না বলে হঠাৎ করে চলে গেলে, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। হঠাৎ কাজ পড়ে গিয়েছিল, ইমার্জেন্সি। তাই কাউকে কিছু বলতে পারিনি, চলে আসতে হয়েছে। ওদের মাঝে এরকম কথা চলতে থাকে। রুদ্রের দিকে হা করে তাকিয়ে থাকে। এই লোক সেদিন গায়ে হলুদের লোকটা না, যার সাথে কথা কাটাকাটি হয়েছিল? এই লোক এখানে কি করে? এই লোকের বাড়ি এটা রাইসার ভাই ভেবে হতভম্ব হয়ে যায় সে আগে জানলে কখনোই আসতো না এই লোকের বাড়িতে। কিন্তু বিয়ে বাড়িতে কি রকম গুন্ডা গুন্ডা ভাব ছিল। কিন্তু এখানে তো পুরা জেন্টালম্যান, স্যুট বুট পরে নিশ্চয়ই অফিসে যাচ্ছে। একটা লোকের কত রূপ রে বাবা! রায়ার রুদ্রের দিকে এরকম তাকানো রুদ্র লক্ষ্য করেছে। এবার সে চোখ তুলে তাকায় ওর দিকে। চোখাচোখি হওয়ায় চোখ নামিয়ে ফেলে অস্বস্তিতে গাঢ় হয়ে বসে থাকে। ছি! কি মনে করলো এই লোক আমি কিরকম হ্যাবলার মতো তাকিয়েছিলাম? রুদ্র চোখ নামায় না, উল্টো চোখের দৃষ্টি আরো গাঢ় করে। এতেই ওর মেজাজ খারাপ হয়, মন চাচ্ছে থাপড়ে গালের দাঁত ফেলে দিতে বেয়াদ্দব। রুদ্র চোখের দৃষ্টি ফিরায়, তাকাবে না সে এই মেয়ের দিকে। যা ইচ্ছা করুক তাতে আমার রকি, সে তো আর আমার না যে আমাকে দেখতে হবে। ওর সাথে তো আমার কোন লেনদেন নেই। এর মাঝে শিফা আসে ওদের জন্য নানান জাতের পিঠা, শরবত, মিষ্টি নিয়ে। আর ঋষাব চা খাবে বলেছিল, তার জন্য চা, রুদ্রের জন্য কফি আনে। আজকে একটা আঘানুর 3 পিস পরেছিল। ইট কালার এর স্যুটটায় রায়াকে অনেক মানিয়েছে। রুদ্রের মেজাজ খারাপ হওয়ার কারণ ড্রেসের গলাটা একটু বড়, আর গলার মাঝখানে গোল করে কাটা ফিতা দিয়ে জয়েন্ট করা, লম্বা ফিতাটা ফুল করে বাঁধা ছিল। এরপরও গলার অনেক অংশ দেখা যাওয়ার কারণেই রুদ্রের মেজাজ হারায়। কফি খাওয়া শেষে রুদ্র সবার থেকে বিদায় নেয়, এই বলে যে তার মিটিং আছে। শিফা বলে, ঈশাকে আসতে বলিস, ওরা এসেছে, ওদের ভালো লাগবে, তাছাড়া ঈশারও ভালো লাগবে। ঠিক আছে বলে রুদ্র বেরিয়ে যায়। রুদ্রের চলে যাওয়া দেখে আবার পিছন ঘুরে তাকায়। গ্যারেজ থেকে তার গাড়ি বের করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। রুদ্র ড্রাইভ করছে আর এক মনে ভাবছে, আবার কেন সামনে এলে এই মেয়ে? ভিতরে দাবিয়ে রাখা ক্ষতকে আবার তাজা করতে। এটা ভাবলে তুমি ভুল মেয়ে। রুদ্র মাহতাব খান নিজেকে ও নিজের অনুভূতিকে সামলাতে পারে। শিফা ওদেরকে ওদের রুম দেখিয়ে দেয়। রামিসা আর ঋষাব এক রুমে। রাইসা রায়াকে আলাদা রুম দিতে চেয়েছিল, ওরা বলছে একসাথে থাকবে ওরা দুজন। রামিসা ঋষাব ওরা ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। রাইসাও খুব টায়ার্ড, কিন্তু সে এখন বিশ্রাম নেবে না, সে এই বাড়িটা ঘুরে দেখবে, এজন্য রাইসাকে বলছে চল না ঘুরে আসি, এখন ঘুমাবো না প্লিজ, আয় আয় আয়। রাইসার আর কি করার, সে হার মেনে নেয়। এই মেয়ে যে জিদ্দি, যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে এক মুহূর্তের জন্য শান্তি দিবে না। রাইসা এর আগে এসেছে কয়েকবার, তাই সেই বাড়ি সম্পর্কে সব জানে। তাই কে নিয়ে চলে পুরো বাড়ি ঘুরে দেখানোর জন্য।
ডুপ্লেক্স বাড়িটা চারপাশে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বাড়িতে ঢোকার সময় দেখেছে চারপাশে বিস্তৃত গাছপালা, ফুলের বাগান। এক সাইডে রয়েছে একটা সুইমিং পুল। বাড়ির নিচতলার অর্ধেক জুড়ে রয়েছে বিশাল আকৃতির ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পাশে ডাইনিং এরিয়া, তারপরে কিচেন। নিচতলায় থাকেন রুদ্রের চাচা আশরাফ খান। শিফা আর রুদ্রের রুম উপরে। পুরো বাড়ি ঘুরে শেষে রা গিয়ে সুইমিং পুলের পাশে বসে। এই জায়গাটা খুব সুন্দর বেইব। আমার খুব ভালো লেগেছে, রাইসা বলে। আমার ফুপি সাজিয়েছিল এই বাড়িটা তার মনের মতো করে। তাই এই বাড়িটা এখনো ঠিক আগের মতোই রয়েছে। ওই যে ফুলের বাগানের পাশে সবজির বাগান দেখছিস না, তিনি গাছ লাগাতে খুব পছন্দ করতেন, গাছের শাক সবজি রান্না করতেন। ফুপির রান্নার হাত খুব ভালো ছিল। এটা ফুপির শখের বাগান। এ বাগান দেখাশোনা করার জন্য দুজন মানুষ থাকে। কি হয়েছিল? কিভাবে মারা গেলেন তিনি? কার অ্যাক্সিডেন্ট? একদিনে ফুপা ফুপি আর শিফা আপির আম্মা মারা যান। অবশ্য সবাই সন্দেহ করেছিলেন বিপরীত পক্ষের একটা ষড়যন্ত্র ছিল। কিন্তু কোন প্রমাণ পাননি। মানে বুঝলাম না ষড়যন্ত্র? রাজনৈতিক বিভেদ ছিল। আশরাফ চাচা ইলেকশনে জিতে এমপি হয়েছিলেন, তার কয়েক মাসের মধ্যেই অ্যাক্সিডেন্টটা হয়। তোদের পরিবারের সবাই রাজনীতির সাথে যুক্ত। তোর বাবা এলাকার চেয়ারম্যান, তোর মামা চাচাও, আবার চেয়ারম্যানের ছেলের সাথে রামিসা আপির বিয়ে দিলেন। পুরাই রাজনীতিময় পরিবার। রায়ার কথা শুনে রাইসা হাসে। তোকেও এমন ঘরে বিয়ে দিব? ধুর যা, তুই কর গিয়ে। আমার এসব গুন্ডা মাস্তানগিরি করা রাজনীতি করা মানুষ ভালো লাগে না। আমার লাইফ পার্টনার হবে একজন নর্মাল স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ, যে কাজ করবে সকাল 8টায় যাবে সন্ধ্যা 6টা চলে আসবে। তারপর আমাকে নিয়ে ঘুরতে যাবে, মুভি দেখাবে, আমার জন্য প্রতিদিন ফুল আনবে, এই রকম প্রেমিক পুরুষ। রাস্তায় রাস্তায় মারামারি করা গুন্ডা না বলে রা মুখ বাঁকায়। রায়ার কথা বলার ধরন দেখে রামিসা হেসে ওঠে। ওদের এসব হাসি মজার মাঝেই ওদের ডাক আসে ফ্রেশ হয়ে খেতে যাওয়ার জন্য। দুপুরে খাওয়ার সময় সবার আশরাফ খানের সাথে দেখা হয়। তিনি খেতে বসে ঋষাবের সাথে টুকিটাকি কথা বলেন। রামিসা, তোমার বাবাকে বল না কেন একবার আসতে, এসে ঘুরে যেতে, কত বছর হয়ে গেল দেখি না তাকে। আমি তো সময় পাই না যাওয়ার জন্য, তুমি বলো তাকে একবার এসে ঘুরে যেতে। জি চাচা, বলবো, বাবার অত কাজ থাকে তাই তুমি আসতে পারো না। এইসব টুকিটাকি কথা চলে খাওয়ার টেবিলে। রা শুধু নোটিস করছে ইনিও ওই লোকটার মতো গম্ভীর। চেহারায়ও কি মিল, কিন্তু চেহারা মিল তো বাবা ছেলের হয়, এখানে দেখি উল্টা। শিফা ঈশাকে কল দেয় আসার জন্য। রামিসার সাথে বিয়েতে ঈশার খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। আসার পর থেকেই ঈশার জন্য পাগল হয়ে গেছে। তাই শিফা কল দেয়, সবাই থাকলে অবশ্য তারও ভালো লাগবে, সব সময় একা একা থাকতে হয়। এদিকে রুদ্র আজ কোনো কাজেই মন বসাতে পারছে না। মন মেজাজ তার খিটখিটে হয়ে গেছে, নিজের ওপর বিরক্ত সে। মন মেজাজ তার খিটখিটে হয়ে গেছে, তার নিজের উপরে বিরক্ত সে। কেন এই মেয়ের জন্য তার এরকম অবস্থা হবে, এরকম অশান্তি লাগবে, সবকিছুতে বিরক্ত লাগছে, কাজে মন বসাতে পারছে না। তার সবথেকে বেশি বিরক্তির কারণ হলো সে তার অনুভূতিগুলোকে কন্ট্রোল করতে পারতেছে না। তার ভিতরে কি চলছে, সে কি চাচ্ছে, সে সেটাই বুঝে উঠতে পারছে না। যার কারণে ওই মেয়েটার উপরে রাগ উঠতেছে। মনে হচ্ছে সবকিছুর মূলেও ওকে ধ্বংস করতে পারলে শান্তি পাবে। আজকের মিটিংটা ক্যান্সেল করে দিয়েছে। কত ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, কিন্তু কিছুতেই কনসেন্ট্রেট করতে পারতেছে না, সব কিছু গোলমাল লেগে যাচ্ছে। এতে ভুলভাল হলে এত বড় ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। তাই মিটিংটা পোস্টপোন করতে হয়েছে। রুদ্র চেয়ারে হেলান দিয়ে দোয়া আঙুল দিয়ে মাথা চেপে বসে আছে। এর মাঝে শাহেদ নক করে, রুদ্র কোন জবাব দেয় না। জরুরি একটা ফাইলে রুদ্রের সাইন লাগবে। রুদ্রের সাইন ছাড়া হবে না। অনেকক্ষণ ধরে রুদ্রের কোন সাড়া না পাওয়ায় শাহেদ এবার ভিতরে ঢুকে গলা খাকারি দিয়ে রুদ্রের আকর্ষণ পাওয়ার চেষ্টা করে। কিন্তু রুদ্রের কোন হেলদোল নেই। শাহেদের এবার ভয় লাগছে, রুদ্রের মন মেজাজ ঠিক নাই, সেটা ওর মুখ থেকেই বোঝা যাচ্ছে। রুদ্রের মতো মানুষ মিটিং ক্যান্সেল করেছে, নিশ্চয় বড় সর কোন কিছু হয়েছে। শাহেদেরই এখন বাঘের মুখে পড়তে হয়েছে, কিন্তু কিছু করার নাই, সাইনটা লাগবে। রুদ্রের সাইন ছাড়া এটার কার্যক্রম শুরু হবে না। শাহেদ এবার বুকে সাহস নিয়ে ডাকে, স্যার। রুদ্রের কপালে ভাঁজ করে, কিন্তু এরপরও চোখ খুলে না, চোখ বন্ধ রেখেই জবাব দেয়, আউট। রুদ্রের গম্ভীর আওয়াজ শুনে শাহেদ ভড়কায়, কিন্তু এরপরও বুকে সাহস নিয়ে বলে,
স্যার জরুরি একটা। শাহেদের কথা শেষ হওয়ার আগে রুদ্র চোখ মেলে থাকায় ওর দিকে এক দৃষ্টিতে তাকায়, চোখ বড় বড় করে। আই সেড গেট আউট। রুদ্রের কাট কাট উত্তরে শাহেদ আর কিছু বলার সাহস পায় না। মুখ নিচে নামিয়ে বলে, সরি স্যার। এই কথা বলেই শাহেদ রুম থেকে বেরিয়ে আসে। বাইরে এসেই একটা দীর্ঘশ্বাস নেয়। অফিসে সবাই রুদ্রকে অনেক ভয় পায়। রুদ্র অফিসে ঢুকলেই সবার আলাপচারিতা বন্ধ হয়ে যায়। কারণ প্রত্যেকটা কর্নার সিসি ক্যামেরা রয়েছে প্রত্যেকটা ডেস্কে, যা রুদ্র তার কেবিন থেকে লাইভ দেখে। কারোর কোন কাজে একটু গাফিলতি দেখলেই তার অবস্থা খারাপ। সবার সামনে যা তা বলে অপমান করবে। আর কেউ যদি কোন কাজে সামান্য ভুল করে তাহলে তাকে কোন ওয়ার্নিং ছাড়াই কাজ থেকে বের করে দেয়। অফিসে সবার কাছেই রুদ্র একটা আতঙ্ক। তাই সবাই তাদের কাজে তৎপর থাকে, অনেক সিনসিয়ারলি কাজ করে, এজন্যই তার ব্যবসা প্রতিষ্ঠানের এত সুনাম। রুদ্র আরও আধা ঘন্টা বসে থাকে, চুপচাপ সময় দেয়, নিজেকে সামলায়, কিন্তু হয় উল্টা হাতের কাছে এসির রিমোটটা ছুঁড়ে মারে, গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে আবিরকে কল করে বলে ক্লাবে চলে আসতে। আধা ঘন্টা ড্রাইভ করে রুদ্র, রেইনগ্লো ক্লাবের সামনে এসে থামে। কোনোমতে গাড়িটা পার্ক করে নেমে আসে। গায়ের কোট আর টাই খুলে গাড়ির ব্যাক সিটে রেখে গাড়ি লক করে ক্লাবের ভিতরে ঢুকে দেখে এখনো ওরা কেউ পৌঁছায়নি। রুদ্র ক্লাবের কর্নারে এদিকে গিয়ে বসে ড্রিঙ্ক অর্ডার করে। আগে এখানে প্রায়শই আসা হতো ভার্সিটি লাইফে, কিন্তু এখন এইসব জায়গা থেকে দূরত্ব বজায় রেখে চলে। কারণ কোন সময় কি নিয়ে কেচ্ছা কাহিনী হয়ে যায় তার ঠিক নেই। দেখা যাবে পত্রিকার হেডলাইনে ওর ছবি দিয়ে গরম গরম নিউজ প্রচার হবে। এত অবশ্য তার কিছু যায় আসে না, কিন্তু চাচার পলিটিক্যাল ক্যারিয়ারে এফেক্ট পড়বে বলে সে এগুলো থেকে দূরত্ব বজায় রেখে চলে। এর মাঝে আবির, মারুফ, সাব্বির, আয়ুষ, ঈশা এসে পৌঁছায়। এরা কলেজ লাইফ থেকে রুদ্রের ফ্রেন্ড, রুদ্রের জীবনের একটা পার্ট বলতে গেলে। এর মাঝে আয়ুষ আর ঈশা কাপল। ওরা গিয়ে রুদ্রকে ফোন দেয়, রুদ্র রিসিভ করে না। তারপর ভেতরে গিয়ে ওকে খুঁজে বের করে। আবির গিয়ে বলে, কিরে শালা, ফোন দেই ফোন ধরস না কেন? আমাদের সাথে ভাবছ তারা চিহ্ন। আয়ুষ আবিরের পিঠের চাপড় মেরে বলে, মুখ ঠিক কর শালা। ওদের এরকম কথাবার্তায় রুদ্রের নিরুত্তর থাকা দেখে মারুফ বলে, কিরে ভাই, কোন সমস্যায় পড়েছিস? মেয়েলি ব্যাপার স্যাপার নাকি? কোন কাহিনী ঘটাইছিস? আচ্ছা চিন্তা করিস না, আমরা তোর বাড়িতে ম্যানেজ করে বিয়ে শাদি দিয়া দিবনে, এগুলা ব্যাপার না। মারুফের এমন কথায় রুদ্র চোখ গরম করে তাকায় তার দিকে। আরে ভাই, রাগ করছিস কেন? আমি তো এমনিই বলছিলাম। হে হে করে হেসে মারুফ সরে দাঁড়ায় রুদ্র থেকে। রুদ্রের এরকম লাল লাল চোখ দেখে কেউ আর কিছু বলার সাহস পায় না। ওদের এরকম কাহিনী দেখে এবার ঈশা চেতে ওঠে। এই থামবি তোরা? ও কেন ডেকেছে? ওকে জিজ্ঞেস না করে তোরা আজাইরা প্যাচাল পারতেছিস কেন? একেবারে চুপ থাক। রুদ্রের এই গ্রুপের সব থেকে বুঝদার মেম্বার হলো ঈশা। সে সব সময় সবকিছু খুব সুন্দর মতে সামলে ফেলে। কিন্তু এই বুঝদার মেয়ের কপালে জুটল ওই বলদ আয়ুষ। ঈশা এবার সরাসরি রুদ্রকে প্রশ্ন করে। ওর কাঁধে এক হাত রেখে ওকে ডাকে, রুদ্র, কি হয়েছে তোর? এত ডিপ্রেসড কেন? আবার কোন কিছু নিয়ে সমস্যা হয়েছে? রুদ্র এবার চোখ মেলে তাকায়। সোজা হয়ে বসে বলে, আমার সাথে কি হচ্ছে ইস্যু? আমি কিছু বুঝতে পারতেছি না, কি করা উচিত। এই 1 বছরে তো নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি। সেদিনের অনাকাঙ্ক্ষিত কিছু মুহূর্ত যা আমি অনেক পিছে ফেলে এসেছি, কিন্তু আজ আবার ওই মেয়েকে দেখে কেন আমার ভিতরে এরকম অনুভূতি হচ্ছে। রুদ্রের আবার ওই মেয়েকে দেখে বলা কথায় ঈশা তড়িৎ গতিতে জিজ্ঞেস করে, আজ আবার দেখেছিস মানে? তুই কি শরীয়তপুর গিয়েছিস? তুই ওখানে কেন গেলি রুডি? না, রামিসাদের ইনভাইট করা হয়েছিল, ওকে নিয়ে এসেছে। ওহো। রুদের কথা শুনে এবার আবির বলে, তুই কি ওকে ভালবাসিস রুডি? একটা মেয়ের জন্য এরকম ডেসপারেট কেন হচ্ছিস? এটা তোর স্বভাবের বাইরে। আমরা তো ওইদিন বিয়ে বাড়ির ঘটনায় মনে করেছিলাম হয়তোবা তুই ক্রাশড, এর বেশি কিছু না। তাই তো আসিফের কথা শুনে এইরকম ব্যাকঅফ করেছিলি। তুই কি ওকে নিয়ে কিছু ফিল করিস? রুদ্র কিছু বলে না। আয়ুষ বলে, তোর যদি ওকে পছন্দ হয়ে থাকে তাহলে বল, আর না হলে ইগনোর হার। এরকম বিহেভ করছিস কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আসিফ। ওরা একে অপরকে ভালোবেসে বিয়েও ঠিক করা ওদের। আর এরকম মেয়েকে রুদ্র মাহাতাব পছন্দ করতে পারে না। দুধের দাঁত পরে নি ওই মেয়ে প্রেম করে আবার বিয়ে করবে। তারা চিহ্ন কিং বিচ।
মারুফ বলে, তো তুই কি করবি? দুধের দাঁত পড়েনি এমন মেয়েকে নিয়ে পূজা করবি? রুদ্র চোখ চোকটমট করে তাকায় মারুফের দিকে। এমনিতেই মেজাজ খারাপ হচ্ছে, তার উপর ওর বিধিয়ে বিধিয়ে বলা কথা। ঈশা মারুফের দিকে তেড়ে গিয়ে বলে, এই তুই থামবি আহাম্মক কোথাকার, কোথায় কি বলতে হয় জানিস না? মারুফ চুপ করে যায়। সে কিছু বললেই সবাই চেতে যায়। ঈশা আবার বলে, দেখ রুদ্র, কথাটা আমি তোকে আগেই বলতে চেয়েছিলাম কিন্তু আর বলা হয়নি। কারণ আমি ভেবেছি ওটা তোর একটা ইনফিচুয়েশন, ক্ষণিকের মোহ মাত্র। এরকম উঠতে বসতে আমাদের অনেককেই ভালো লাগে, সেটা আবার কেটেও যায়। আর ওইদিন তুই বলেছিলি আসিফকে রেস্টুরেন্ট একটা মেয়ের সাথে দেখেছিলি। নর্মাল কোন ফ্রেন্ডের জন্য কেউ 4-5 ঘন্টার পথ অতিক্রম করে এখানে এসে দেখা করবে, বিষয়টা একটু খটকা লাগলো না? রুদ্র বলে, ও ওখানে পড়াশোনা করেছে, ফ্রেন্ড থাকাটা স্বাভাবিক। স্বাভাবিক, কিন্তু এত দূর থেকে শুধুমাত্র একজনের জন্য আসাটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আসলে সবার সাথে দেখা করতে পারতো, আর এইরকম প্রাইভেট রেস্টুরেন্টে জিনিসটা আমার কাছে একটু অন্যরকম, বলতে গেলে দৃষ্টিকটু লেগেছে, যেহেতু আমরা জানি ওর বিয়ে ঠিক আরেকজনের সাথে। আই থিংক মেয়েটা ওর ফ্রেন্ড থেকে বেশি কিছুই হবে। আর আমি ওখানে 4 দিন রায়াকে দেখেছি, আমার কখনো মনে হয়নি ওর কারো সাথে কোন ধরনের সম্পর্ক আছে। ফোনে কোন চ্যাট করতে বা কলও দেখা যায়নি। ফোন তো হাতেই নিত না, আর নিলেও গেমস খেলতো। এবার রুদ্র একটু ভাবনায় পড়ে, রায়ার ফোন ছিল ওর কাছে, ও চেক করেছিল ওই দিন রাতে কোনোরকম চ্যাট দেখেননিও কারো সাথে। ফোনে বলতে গেলে কোন ধরনের অ্যাপসই ছিল না, ফেসবুক আর গেমসের অ্যাপস ছাড়া। তবুও রুদ্র এসবে ঘাটায় না। তো কি ওদের বিয়ে ঠিক করা? ওদের মতামত ছাড়া তো আর এটা ঠিক করা হয়নি, নিশ্চয়ই মতামত ছিল, তাই ঠিক হয়েছে। সাব্বির এতক্ষণ ধরে চুপচাপ ওদের সব কথাবার্তা শুনছিল। এবার সে খেকিয়ে বলে ওঠে, ধুর শালা, তুই আবার কোনোদিন থেকে এগুলো নিয়ে পড়লি? রুদ্র মাহতাব খান নিজেকে ছেড়ে পুরো গোষ্ঠীর চিন্তা করতেছে। এটা তো কালকের নিউজের হেডলাইন হওয়া উচিত। শালা রোড সাইড রোমিও এর মতো বিহেভ করছিস। ভালো লাগলে চল, তুলে নিয়ে গিয়ে বিয়ে কর। এরপর তোর মনের মানুষ তোর ঘরে যা মন চায় কর। তুই নিজেকে ছেড়ে অন্যদের নিয়ে ভাবা কোন দিন থেকে শুরু করেছিস রে? এটা তোর সাথে যায়? বিয়ে হয়তো ফ্যামিলিগতভাবে ঠিক হয়েছে, হতেই পারে, স্বাভাবিক। তোর যদি এতই ভালো লাগে তাহলে বিয়ে কর, নাইলে মাথা থেকে ঝাড়। এগুলো মেয়ের অভাব আছে নাকি দুনিয়ায়? আর যদি বলিস ওকেই লাগবে তাহলে বিয়ে ম্যান। এরকম ছ্যাঁকা খাওয়া আশিকের মতো মুখ করে বসে আছে রুদ্র মাহতাব খান, এটাও দেখতে হলো আজ, হায়রে। সত্যিই তো, আমি কেন সবার কথা বলছি? আমি তো কখনো কারো কথা ভাবি না। শুধু কি মামার জন্য? না হলে তো আমার চাওয়া জিনিস আমি ছিনিয়ে হলেও আনতাম না। এই মেয়ের আসিফের সাথে রিলেশন ছিল, ওদের বিয়ে ঠিক, এটাই আমি মানতে পারিনি। এবার ঈশা বলে, দেখ, বিয়ে ঠিক বিয়ে হয়ে যায়নি। আরেকটা 17 বছরের মেয়ের এসবের কি বুঝে? আর আমার যতটুকু মনে হয় ও এইসবের কিছু জানেই না। মারুফ বলে, আমারও এটাই মনে হয়। মেয়েটা কিন্তু হেব্বি, আমার সেই লেগেছিল সেদিন ওকে দেখে। কিন্তু মাঝখান থেকে এই রুডিটা টপকালো। রুদ্র মারুফকে ঝাড়ি দিয়ে বলে, তোর চোখ আমি তুলে ফেলবো শালা। তুমি ওই মেয়েতে মজেছ মামা, বলে হেসে ওঠে আবির আয়ুষ। হাসি ফুটে ওঠে রুদ্রের মুখেও। সে তো চাইলেও কথাটা অস্বীকার করতে পারবে না। মেয়েটাকে দেখার পর থেকে ওই মেয়ে ছাড়া তোমার কোন মেয়ের কথাই ও ভাবতে পারেনি। ওই চোখ মুখ এত মায়া সে আর কোথায় পাবে? এগিয়ে যায় ঈশা, কি করবি? হয় ছেড়ে দে নিজের খুশি, না হয় ছিনিয়ে নে নিজের খুশি। বাড়িতে আয়, দিদি বলেছে তোদের যেতে, করুণ কণ্ঠে বলে ওঠে রুদ্র। আমার হেল্প লাগবে তোর? ঈশা বের করে দে ওর সাথে কি সম্পর্ক আসিফের। আর যদি কোন লেনদেন না থাকে তাহলে? উৎসুক ঈশা বলে ওঠে, কোন লেনদেন না থাকে তাহলে? বিয়ে করব সেই মুহূর্তেই। সাব্বির হেসে রুদ্রের পিঠ চাপড়ে বলে উঠে, এই তো রুদ্র মাহতাব। শালা কোন চিপায় ঢুকে বসেছিলি এতক্ষণ? হেসে ওঠে সবাই, হাসে রুদ্রও। আবির বলে ওঠে, কিন্তু ভাই, মেয়েটা অনেক ছোট না? বিয়ে করবি? তোকে সামলাতে পারবে? মেয়েটা টিস করে বলে ওঠে, এইজ জাস্ট আই নাম্বার ইয়ার। আর আজকাল এসব চলেই। আমাদের রুদ্রের পছন্দ হয়েছে, তার মানে এটাই ফাইনাল, বলে ঈশা। রুদ্রের উপর থেকে যেন একটা পাথর নেমে গেছে, একটু হালকা লাগছে এখন, কিন্তু এরপরও এই রহস্যের উদ্ঘাটন করতে হবে। আচ্ছা, এখন আমি যাই, তোরা চলে আসিস? ঠিক আছে, আমরা চলে আসবো, ডোন্ট ওয়ারি, তুই যা। রুদ্র বেরিয়ে যায়। ওর মেন্টাল পিচেরা কিরকম হতাশাগ্রস্ত ছিল যখন এখানে আসে, আর এখন কি শান্তি লাগছে ভেবেই হাসি ফুটে ওঠে রোদের মুখে। এখন আপনার কি হবে ম্যাডাম?
যদি আমার এই আশঙ্কাটা সত্যি হয় তাহলে রেডি টু বি মাইন। এবার রুদ্র ছাড়বে না, কারোর জন্যে ছাড়বে না, এবার সে যেটা চায় সেটা হাসিল করেই দম ছাড়বে। এদিকে আজকে ওরা কোথাও বের হয়নি, রামিসা আপু আর শিফা আপু গল্প করছে দেখে এসেছে রাইসা আর রামিসা আপুকে বলে বাড়ির আশপাশ ঘুরে আসবে বলে বেরিয়েছে। দূরে কোথাও যাস না তোরা, এখানের কিছু চিনিস না। ঠিক আছে আপু, তুমি কিছু চিন্তা করো না, আমরা এই সামনে থেকে চলে আসব বলে আর রাইসা বেরিয়ে পড়ে। এই বাড়ির চারপাশে কোন বাড়ি ঘর নেই, অনেক জায়গা জুড়ে বানানো বাড়িটা। বাড়ি থেকে বের হয়ে মূল ফটক পের হতেই 2 মিনিট হাঁটা লাগে। এর মাঝে 2 সাইডে রয়েছে বিশাল ফুলের ও শাকসবজি বাগান, আর এক পাশে সুইমিং পুল। রা মেইন গেট থেকে বের হয়ে সামনে যাচ্ছে। ওরা খুব সুন্দর একটা পার্কের মতো জায়গা দেখেছিল সামনে, ওখানে যাচ্ছে ফটো তোলার জন্য, এর জন্যই আসার পর আর ড্রেস চেঞ্জ করেনি। ওরা পার্কে কিছু সময় ফটো তুলে ভিডিও করে, তারপর বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে, কিন্তু মাঝখান থেকে বলে আইসক্রিম খাবে, তাই তারা আবার সোজা রাস্তায় যায় দোকানের খোঁজে। রুদ্র ক্লাব থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাস্তাত হঠাৎ এই দুইজনকে দেখে গাড়ি থামায়। রুদ্র হঠাৎ রাস্তায় ওদেরকে দেখে গাড়ি থামায়। ওরা রাস্তায় কি করতেছে ভেবে রুদ্র বাড়ি থেকে নেমে এসেছে। রাইসা ও রুদ্রের গাড়ি দেখে থেমে যায়। কিরে থামলি কেন, চল, গরম লাগছে, আইসক্রিম খাবো। রাইসা রায়াকে থামিয়ে দিয়ে বলে, আরে ধুর দাঁড়া দাদা ভাই, এখনই রাস্তায় বেরোনোর জন্য বকবে। ধুর বাবা, দাদা ভাইয়ের সামনেই পড়তে হলো। এবার চোখ তুলে দেখে ব্ল্যাক রঙের একটা মার্সিডিজ থেকে ওই গম্ভীর লোকটা নামছে। রুদ্র রাইসার সামনে গিয়ে বলে, তোরা এখানে কেন আসছিস? কোথায় যাচ্ছিস? একা কেন, সাথে কেউ নেই? রাইসা হাঁসফাঁস করে বলে, না দাদা ভাই, এই তো সামনের পার্কটা একটু ঘুরতে বের হয়েছিলাম। মুখ বাঁকায়, এই লোককে কেন এত কৈফিয়ত দিতে হবে? রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, তো ঘুরতে বের হয়েছিস, সাথে কাউকে নিলি না কেন? একা একা বের হয়েছিস তুই, এখানের কিছু চিনিস? যদি কোন কিছু হয় তাহলে এটা তোর গ্রাম না। রুদ্রের কাট কথা রাইসা আর কিছু বলার সাহস পায় না। রুদ্র এক পলক রায়াকে লক্ষ্য করে, সে এক কোণে দাঁড়িয়ে আছে, মুখটা কাচুমুচু করে, পরনে তার সকালের সেই ড্রেসটা। রায়ার দিকে দৃষ্টি স্থির রেখে রাইসাকে উদ্দেশ্য করে বলে, যা গিয়ে গাড়িতে উঠো। এবার ছটফট করে ওঠে সে এখন আইসক্রিম খাবেই। তার আইসক্রিম খাওয়ার ক্রেভিংস হচ্ছে, আর এই গরমে তার অসহ্য লাগছে। তাদের গ্রামে এত গরম পড়ে না, চারদিকে কি সুন্দর ঠান্ডা পরিবেশ থাকে সব সময়। রাইসা রায়ার অস্থিরতা দেখে দাদা ভাইকে কিছু বলবে এমন সময় রুদ্র এবার ধমকে উঠে, কি বলেছি তোকে গাড়িতে উঠতে বলি নাই? এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? দাদা ভাই আইসক্রিম খাবে, তাই দোকানে যাচ্ছিলাম আমরা, আইসক্রিমটা নিয়ে আসি। রায়ার এবার রাগ উঠে, সে যেন একা খাবে, এই মেয়ে কি খাবে না? আমার নাম নিয়ে আমাকে ফাঁসালো কেন? এখন যদি খারুচ লোকটা আবার চেঁচায়। রুদ্র একবার রায়ার দিকে তাকিয়ে পকেট থেকে 1000 টাকার নোট বের করে রাইসার হাতে দিয়ে বলে, সামনে দোকান আছে, যা গিয়ে আয়, সবার জন্য আনিস। আর তুমি রায়াকে উদ্দেশ্য করে বলে, গাড়িতে উঠো রাইট নাও। রাইসা চোখের ইশারায় রায়াকে বসতে বলে সামনের দোকানে গেছে আইসক্রিম আনার জন্য। পড়েছে বিপাকে, মেয়েটা কিরকম, ওকে এখানে একা ফেলে চলে গেল। রুদ্র এবার শার্টের হাতে গোটাতে গোটাতে রায়ার দিকে এগিয়ে গিয়ে বলে, আপনাকে কি ইনভিটেশন দিতে হবে? কানে কম শোনেন মনে হয়, ব্যঙ্গ করে বলে। মুখ বাঁকিয়ে গট গট করে হেঁটে গাড়ির পেছনের সিটের দরজা খুলবে। এমন সময় রুদ্র এসে রায়ার বাহু ধরে টান মেরে গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে সামনে বসিয়ে দেয় রায়াকে। সেও ঘুরে গিয়ে সামনে বসে। হতভম্ব হয়ে বসে আছে, লোকটাই এই মুহূর্ত এক প্রকার ধাক্কা দিয়ে বসিয়েছে ওকে এখানে। এবার আর চুপ থাকতে পারল না। সমস্যা কি আপনার, এরকম আচরণ করছেন কেন? রুদ্র রায়ার কথার প্রেক্ষিতে কিছু বলে না। ফোন নেয়, রাইসাকে কল দেবে। রুদ্র খপ করে ওর হাত থেকে ফোন নিয়ে নেয়। চেঁচিয়ে ওঠে, আমার ফোন নিলেন কেন আপনি? দিন আমার ফোন। হাত সামনে এগিয়ে রুদ্র একেবারে শান্ত স্বরে বলে, গলার আওয়াজ একদম নিচে, আস্তে কথা বলো। ওড়না বুকে পড়ার জিনিস গলায় না, যেটার স্থান যেখানে সেটা সেখানে রাখতে হয়, ম্যানার্স শিখুনি মেয়ে? দেখানোর হলে ভালো মতো দেখাও। রায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলছে রুদ্র। আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনি বলারকে নিজের চরকায় তেল দেন, অসভ্য লোক। হুসশস, একদম চুপ, মুখে মুখে তর্ক করবে না বলে দিলাম।
বজ্রকণ্ঠে মিয়ে যায় রা। রুদ্রকে ওকে শক্ত হাতে কাছে টেনে বলে, একদম মুখে মুখে কথা বলবে না, এর ফল ভালো হবে না। আমাকে চেনো না তুমি মেয়ে? ওই মুহূর্তে ব্যাক মিররের রাইসাকে আসতে দেখে রুদ্র রায়াকে ছেড়ে দেয় আর কিছু বলে না। রাত এতে কিছু বলতে যাবে, রুদ্র তাকে থামিয়ে দিয়ে বলে, ডোন্ট সাউট। রাইসা আসছে ওর সামনে, কোন সিনক্রেট করো না বলে রায়ার ফোন দিয়ে দেয়। ফোনটা নিয়েছিল মূলত এই মুহূর্তের রাইসাকে কল না দেওয়ার জন্য। রা রাগে ফুঁসছে কিন্তু আর কিছু বলেনি। রাইসা গাড়িতে ওঠে, অবাক হয় রাকে সামনের সিটে দেখে, কিন্তু সেটাতে পাত্তা না দিয়ে ওকে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা দেয়। নিজের জন্য একটা কোন আইসক্রিম এনেছে আর সবার জন্য ভ্যানিলা ফ্লেভারের কাপ আইসক্রিম এনেছে। দাদাভাই তোর টানে? না, তুই খা। রাইসা আর সাধেনা নিজের খাওয়ায় মনোযোগ দেয়। রা আইসক্রিম পেয়ে আর কোন কিছুতে তার ধ্যান নেই, তার রাগও আইসক্রিমের মতো গলে গেছে। রাইসার সামনে রিয়েক্ট করতে চায়নি। রুদ্র ড্রাইভ করছে আর বারবার আর চোখে রায়াকে দেখছে। একটু আগে কি হম্বি তম্বিই না করলো, আর এখন কি চুপচাপ যেন ও কিছুই চিনে না। এর মাঝে রাইসার ফোন বেজে ওঠে। হ্যালো ভাইয়া, বলো। হ্যাঁ ভালো। তুমি কেমন আছো? সবকিছু ঠিকঠাক। রা এইনে ভাইয়া কথা বলবে। রুদ্র গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে, এতক্ষণ ধরে থাকা ফুরফুরে মেজাজটা তার আবার বিগড়ে যাচ্ছে। রা ফোন নেয়। হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? রুদ্র মুখ বাঁকিয়ে বলে, আবার ভাইয়া ডাকা হচ্ছে, যত সব ফালতু মেলোড্রামা। না ভাইয়া, আমি দেখিনি, আমার সাথে ছিল না তাই। আচ্ছা রাখছি এখন, আল্লাহ হাফেজ। বলে রা ফোন কেটে রাইসার হাতে দিয়ে দেয়। রুদ্রর কপালে ভাঁজ করে, মিথ্যা কেন বলল, ফোন তো ওর সাথেই ছিল। রুদ্র আর ঘাটায় না, সবকিছু সে আজই ক্লিয়ার করবে। এ লুকোচুরি আর ওর ভালো লাগছে না। এর মাঝে ওরা বাড়িতে পৌঁছে যায়, সবাই নেমে বাড়িতে ঢোকে। রুদ্র চলে যায় গাড়ি পার্ক করতে। রাইসা গিয়ে সবাইকে আইসক্রিম দেয়। কিছুক্ষণ আড্ডা দিয়ে রা উপরে চলে যায় ফ্রেশ হয়ে একটু ঘুমাবে, টায়ার্ড লাগছে খুব তার। রুদ্র বাসায় এসে একটু বসার সময় পায়নি, তার কল আসে, আবার বেরিয়ে পড়ে পার্লামেন্টে। আর্জেন্ট আসতে হয়েছে তাকে। ইলেকশনের আর বেশি দেরি নেই, তাই এখন কাজের চাপ বেশি। এর মাঝে লেগেছে আরেক ঝামেলা। দুই পক্ষের ছেলে পেলেদের মাঝে লেগেছে মারামারি। এগুলো হর হামেশাই হয়ে থাকে। এ নিয়ে তার চাচার অপোজিট প্রতিদ্বন্দ্বী আজমল শেখের সাথে রুদ্রের কথা কাটাকাটি হয়। রুদ্র বলে দিয়েছে এ নিয়ে সে মামলা করবে, এত সহজে সে ছাড়বে না। তার গ্রুপের একটা ছেলের খুব খারাপ অবস্থায় হয়েছে। সে এখন হাসপাতালে ভর্তি। তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। এদিকে আজমল শেখের অবস্থা খারাপ, চিন্তায় দুশ্চিন্তা, তিনি অস্থির হয়ে পড়েছেন। সামনে ইলেকশন, এখন এইরকম কোন বিষয় সামনে আসলে তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে। নমিনেশনও বাতিল হয়ে যেতে পারে। এক দণ্ড ও শান্তিতে বসতে পারছেন না, কেমন করছে শরীর, একটু পর পর ব্যথা করছে বুকের বা পাশ। দীর্ঘশ্বাস ফেলে গিয়ে বসলেন রকিং চেয়ারে। এই বিষয়টা সমঝোতা করতে হবে, না হয় কোন কিছু দিয়ে ধামাচাপা দিতে হবে। চিন্তায় অধীর তিনি, হাঁসফাঁস করছেন শুধু। তারপর তার ছেলেকে ফোন দিয়ে বললেন শীঘ্রই দেশে আসতে, তিনি আর এসব কিছু একা হাতে সামলাতে পারছেন না। তার এখন একটা সাপোর্ট সিস্টেম দরকার, যে এই রুদ্রকে রুখতে পারবে। আশরাফ খানকে তিনি টেক্কা দিতে পারছেন না তার এই ধুরন্ধর ভাতিজার কারণে। এই ছেলেটা তার চোখের বিষ হয়ে উঠেছে দিনকে দিন। তাই কাটা দিয়েই কাটাতে তুলতে হবে। তোমার দিন ফুরিয়ে আসছে রুদ্র মাহতাব খান। আগে তোকে শেষ করব, তারপর তোর চাচাকে। তারপরে উঠে তিনি প্রেসারের একটা ওষুধ খান, তার ব্লাড প্রেশার বেড়ে গেছে। এদিকে আবির মারুফ চলে এসেছে। তারা প্ল্যান করেছে আজকে গ্রিল আর স্টেক বানাবে সবাই মিলে ছাদে। সবাই তারে এজন্য প্রিপারেশন নিচ্ছে, আয়ুষ আর ঈশা তাদের পরে জয়েন করবে। এখন তাদের স্টেক বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। কয়লা টয়লা, বিভিন্ন ধরনের সস, মশলাপাতি। স্টেকের জন্য দেখে গরুর মাংস আনতে হবে, মুরগি লাগবে। এই জিনিসপত্র কেনার জন্য তারা সবাই মিলে বেরিয়ে পড়ে সুপারমার্কেটে। নর্মালি তাদের কারোই বাজারে যাওয়া হয় না, কিন্তু সবাই মিলে একটু আনন্দ করার জন্য আজকে সবাই একজোট হয়েছে। রামিসা উপরে গিয়ে দেখে রা আর রাইসা একজন আরেকজনকে জোড়াজুড়ি করে ঘুমিয়ে আছে। তাই আর ওদেরকে ডিস্টার্ব না করে ওদের রেখেই চলে যায় সবাই। এর মাঝে আবার রুদ্রের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে গম্ভীর আওয়াজে বলে ওঠে, হ্যালো। আশরাফ খান অপর প্রান্ত থেকে বলে ওঠে,
তুমি এসব ঝামেলায় নিজেকে জড়িও না। এসব আমি দেখব, তুমি বাড়িতে আসো, কাজ আছে। রুদ্র কিছু না বলে ফোন কেটে দেয়। আজ বেজায় বিরক্ত সে, এমনিতেই মন মেজাজ ঠিক নেই, তার উপর একটা পর একটা লেগেই আছে। এর মাঝে ফোনে মেসেজের টোন বেজে ওঠে। রাগে ফোনটা ছুঁড়ে মারতে গিয়েও মারেনি। মেসেজ ওপেন করে দেখে শাহেদ মেসেজ পাঠিয়েছে, একটা ফাইলে ইমার্জেন্সি সাইন লাগবে, না হলে কাজ শুরু করা যাচ্ছে না। রুদ্র হোয়াটসঅ্যাপে ভয়েস সেন্ড করে দেয়, বাসায় পাঠিয়ে দিও কাউকে দিয়ে, সাইন করে দিব। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। চাচা জরুরি তলব, নিশ্চয়ই কিছু হয়েছে। কিন্তু এখানেও তার বিরক্তির কারণ হলো বাসায় কেন মিটিং হবে, এতদিন বাসায় কেউ ছিল না, তার সমস্যাও ছিল না। কিন্তু এখন আছে বাসায়, কোন মিটিং হবে না বা তারা চিহ্ন অফিস পার্টি, অফিসে কি জায়গার আকাল পড়েছে। আবির আয়ুষ রুদ্রকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু সে কারোর ফোনই রিসিভ করছে না, মেজাজটা তার পুরাই বিগড়ে গেছে। সারাদিনের এই দৌড়ঝাঁপে বাড়িতে ঢুকে গিয়ে দেখে ড্রয়িং রুমে 6-7 জন মানুষ বসা। রহিমা নামের মেয়েটি ওদেরকে চা আর স্ন্যাক্স সার্ভ করছে। এখানে তার কাঙ্ক্ষিত মানুষটির অনুপস্থিতি তাকে একটু স্বস্তি দেয়। রুদ্র এগিয়ে গিয়ে তার চাচার পাশে বসে। এখানে তার কাঙ্ক্ষিত মানুষটির অনুপস্থিতি তাকে একটু স্বস্তি দেয়। রুদ্র এগিয়ে এগিয়ে তার চাচার পাশে বসে। আশরাফ খান, এসেছো তুমি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, এখন শুরু করা যাক। রুদ্রটি টেবিল থেকে এসির রিমোটটা নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দেয়। প্রচুর গরম আজ। শার্টের টপ বাটনের 2টা বাটন খুলে সোফায় একটু হেলান দিয়ে বসে পায়ের ওপর পা তুলে। খুব টায়ার্ড আজ সে, এর মাঝে মেজাজটাও তার বিগড়ে আছে। এতগুলো বয়োজ্যেষ্ঠ মানুষের সামনের রুদ্র এরকম পায়ের উপর পা তুলে বসাটা সবার কাছেই দৃষ্টিকটু লাগলো। কিন্তু কারোরই রুদ্রকে কিছু বলার সাহস নেই, কারণ সবাই জানে রুদ্র কিরকম। উল্টো কেউ কিছু বললে তাকে অনেক ভোগান্তি পোহাতে হবে। ওর এরকম বেপরোয়া চলাফেরার সাথে সবাই পরিচিত, এরপরও সবাই ওকে তোয়াজ করে চলে, কারণ ওর বদৌলতে তাদের অনেক কাজ হাসিল হয়। তাদের রুদ্রকে প্রয়োজন পড়ে। আশরাফ খান রুদ্রের পিঠ চাপড়ে বলে, কি ব্যাটা, টায়ার্ড নাকি খুব? তাহলে তুমি রেস্ট নাও, পরে আলোচনা করা যাবে। তোমার সুস্থতার আগে কিছু না বাবা। না চাচা, আই এম ফাইন, ইউ গাইস কন্টিনিউ। তারপর তারা তাদের আলোচনায় মনোযোগ দেয়। ওদের আলোচনার মধ্যে রুদ্র বলে, ইলেকশনের এখনো অনেক দেরি আছে, এই মুহূর্তে প্রচারণা করার কোন মানে হয় না। সময় হলে সব দেখা যাবে। আরও অপোজিট পার্টিকে নিয়ে মাথা ঘামাতে হবে না, আমি এসব দেখে নিব। আপনাদের মতো কাজ করেন, কোন কিছুতে আমার প্রয়োজন হলে জানাবেন। ঘুম থেকে উঠে দেখে রাইসা ওকে সাপের মতো পেঁচিয়ে শুয়ে আছে। রাইসার হাত পা শরীরের উপর থেকে নামিয়ে উঠে বসে। বিকালে বাইরে থেকে এসে শুয়েছিল, কখন যে চোখ লেগে গেছে খেয়াল নেই। উঠে চুলগুলো হাত খোপা করতে করতে বেড সাইড টেবিলে দেখে পানি নেই। পানির পিপাসা পেয়েছে তার। একবার ভাবে রাইসাকে ডাকবে, পরে আবার বলে, না থাক, ঘুমিয়ে আছে, আমি নিজেই গিয়ে নিয়ে আসি। নিচে তো রামিসা আপু থাকবে ভেবে ঘুম ঘুম চোখে টলতে টলতে রুম থেকে বের হয়। দলের নেতাদের সাথে আলাপ আলোচনায় মশগুল রুদ্রের ধ্যান ভাঙ্গে নুপুরের ঝুমঝুম শব্দে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে চোখ ডলতে ডলতে নেমে আসছে তার কাঙ্ক্ষিত নারী। কিন্তু এই মেয়েকে এই মুহূর্তে এখানে দেখে সে খুশি হলো না, উল্টো তার চোখে মুখে ফুটে উঠল বিরক্তি। এই মেয়ে তাকে একদণ্ডও স্বস্তি দিবে না। পায়ের শব্দে বাকিরাও তাকিয়ে দেখে সিঁড়ির মাঝখানে এসে দাঁড়িয়েছে এক অল্প বয়সী রমণী। এতক্ষণ ওদেরকে খেয়াল করেনি। সে তো পানি খাওয়ার জন্য নিচে এসেছিল। সিঁড়ি বেয়ে নামার সময় হঠাৎ এতজন মানুষকে দেখে সে মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এতজন মানুষের উৎসুক দৃষ্টি তার দিকে দেখে সে হাঁসফাঁস করে উঠে। এখন সে কি করবে বুঝে উঠতে পারতেছে না। গিয়ে পানি খাবে নাকি আবার উপরে চলে যাবে। এর মাঝে রুদ্রের গম্ভীর আওয়াজ ভেসে ওঠে, গো ব্যাক টু ইয়োর রুম। অস্বস্তিতে পড়ে গেল। রুদ্র কিছু একটা বলেছে, কিন্তু কি বলেছে সেটা সে দূর থেকে বুঝে উঠতে পারেনি। রুদ্র এবার খানিকটা চেঁচিয়ে বলে, আই সেইড গো। আর ওখানে এক মুহূর্ত দাঁড়ায় না, সে দ্রুত চলে আসে। তার মুখ ভার হয়, কেন এই লোকটা সবসময় এভাবে কথা বলে আমার সাথে? আমি কি জানতাম নাকি ওখানে ওরা সবাই আছে? আমার কি দোষ? মুখটা ছোট করে আবার রুমে চলে যায় রাইসার কাছে। রুদ্র, বিহেভ ইউর সেলফ। ওরা আমাদের অতিথি, এটা কি ধরনের আচরণ তোমার? আশরাফ খান রুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বললেন। রুদ্র কোন জবাব দিল না। দীর্ঘ সময় আলোচনার মাধ্যমে তাদের গোপন বৈঠক শেষ হলো।
রুদ্র সাফ সাফ জানিয়ে দিয়েছে এরপরে কোন বৈঠক, মিটিং বা আলোচনা যাই হোক না কেন তা পার্টি অফিস অথবা কোন গেস্ট হাউজে যেন করা হয় তার বাড়িতে আর এসব মিটিং এর অ্যারেঞ্জমেন্ট হবে না। তারা সবাই রুদ্রের কথায় সহমত পোষণ করে বলে ঠিক আছে। রুদ্র তার রুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নেয়। আজ সারাদিন তার প্রচুর ব্যস্ততায় কেটেছে। শাওয়ার শেষে রুদ্র একটা ব্ল্যাক জোগার্স প্যান্ট আর একটা ওভারসাইজ টি শার্ট পরে নেয়, তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকোয়। অফিসের কোন কাজই আজ ঠিকমতো করতে পারেনি, সে ল্যাপটপটা নিয়ে বসেছে। রুদ্র হাত ছেড়ে রহিমাকে ডেকে বলে আমাকে ব্ল্যাক কফি দিয়ে যা। ল্যাপটপ নিয়ে বসলেও কিবোর্ডে রুদ্রের হাত চলছে না। তার মস্তিষ্ক জুড়ে চলা এই আন্দোলনের একটা বিহিত তো এবার করতে হবে। রুদ্র বিছানা থেকে ওঠে, তার ফোনটা হাতে নেয়। তারপর কাউকে কল দেয়। ওপাশ থেকে কেউ বলে ওঠে, হ্যালো স্যার, স্কাইডাইন রেস্টুরেন্টের 18 তারিখের ফুটেজ কালেক্ট করো, আর তোমাকে একটা ফটো সেন্ড করছি ওই ছেলের সাথে সেই দিন যে মেয়ে ছিল তার ডিটেইলস বের করে এই ছেলের সাথে ওই মেয়ের কি সম্পর্ক জেনে আমাকে জানাও। এজ সুন এজ পসিবল। জি স্যার, আমি যত দ্রুত সম্ভব সব ইনফরমেশন কালেক্ট করার ট্রাই করছি। রুদ্র অপর পাশের উত্তর শুনে ফোন কেটে হোয়াটসঅ্যাপে আরিফের একটা ফটো সেন্ড করে দেয়। এবার সবকিছুর জট খোলা বাকি। তারপর ফোনটা ডিল মেরে রেখে দিয়ে নিচে যায়। বাইরে থেকে শোরগোল শোনা যাচ্ছে। রুদ্র নিচে গিয়ে দেখে ওরা ড্রয়িং রুমকে বাজার বানিয়ে ফেলেছে। এত ব্যাগ কি এখানে? তোরা কখন এলি? মারুফ এসে বলে, শালা তোকে কত কল দিয়েছি, ফোন ধরিস না কেন? সব সময় তোর এত ভং ভালো লাগে না। রুদ্র ওর দিকে তাকিয়ে বলে, ব্যস্ত ছিলাম, পার্টি অফিসে ঝামেলা হয়েছিল। রহিমা এসে রুদ্রকে কফি দিয়ে যায়, আর বাকিদের জন্য চা চড়িয়েছে চুলোয়। এর মাঝে রাইসা ও নিচে নেমে আসে। তখন উপরে ওঠার পর আর নিচে নামেনি। এখন সবার গলার আওয়াজ শুনে রাইসাকে নিয়ে নিচে আসে। নিচে নেমেই রামিসার কাছে গিয়ে অভিমানী সুরে বলে, আমাকে নিয়ে গেলে না কেন? আপু। রামিসা ওর গাল টেনে বলে, ঘুমে ছিলি তাই ডিস্টার্ব করিনি। এত জার্নি করে এসেও তো রেস্ট নিলি না, আবার বাইরে চলে গেলি টিটি করে, তাই আর ডাকিনি তোদের। রামিসা কথার প্রেক্ষিতে আর কিছু বলে না। শিফা আর রামিসা উপরে চলে যায় ফ্রেশ হতে। আর মারুফ আর ঋষাব ছাদে যায় আজ রাতের পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে। আবির রুদ্রের পাশে বসা ছিল। রায়াকে নিয়ে খুঁচাচ্ছে সে রুদ্রকে। রুদ্র ওসবে পাত্তা না দিয়ে বলে, ঈশা আয়ুষ আসেনি কেন এখনো, ওরা কোথায়? রুদ্রের বলতে দেরি, ওদের আসতে দেরি হয়নি। আবির ঈশাকে আসতে দেখে বলে, ইস্যু তুই সহজে মরবি না, তোর কথাই হচ্ছিল, আর তুই চলে এলি। আবিরের কথা শুই না ঈশা হেসে উঠে বলে, তা অবশ্য ঠিক, তোকে না মেরে আমি মরব না। আবির মুখ বাঁকায় ঈশার কথা শুনে। ঈশার রুদ্রের দিকে তাকিয়ে বলে, কিরে কি প্ল্যান আজকের? রুদ্র হালকা হেসে বলে, রাতে বলবো। এখন যা এনজয় কর। এনজয় করব মানে? তুইও চল। তুই একা কি করবি? রুদ্র উঠে দাঁড়ায়, আমার কাজ আছে, আমি পারবো না বলে গট গট করে সিঁড়ি বেয়ে তার রুমে চলে যায়। ঈশা এসেছে শুনে রামিসা আর রাইসা খুব খুশি। ঈশা মেয়েটা দারুণ, বিয়েতে কয়েক দিনে ওদের সাথে খুব ভালো বন্ডিং হয়েছে তাদের। যার জন্য রামিসা এসেই বলেছে ঈশাকে আসতে। ঈশাকে পেয়ে তাদের গল্পের আসর বসেছে। শিফার রুমে বসে একসাথে 5 জন মিলে রাজ্যের আলাপ জুড়ে দিয়েছে। আর এদিকে ছেলেরা একা সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছে। অফিস থেকে শাহেদ এসে ফাইল দিয়ে গেছে, রুদ্র সেটা নিয়ে তার রুমে চলে গেছে। শাহেদকে বলে দিয়েছে সাইন করে কাউকে দিয়ে পাঠিয়ে দিবে, সে যেন চলে যায়। বাড়িতে এখন তাকে বসিয়ে রাখার বিন্দু মাত্র ইচ্ছা নেই। আর ফাইল দেখা সময় সাপেক্ষ ব্যাপার। এটা একটা বড় প্রজেক্টের ফাইল। এবার ঋষাব আয়ুষ এসে মেয়েদের ডেকে নিয়ে যায়। তারা একা কাজ করে মরছে আর মেয়েরা ঘরে বসে আড্ডা দিচ্ছে, এটা তো মানা যায় না। সবাই একসাথে মিলে সব কাজ করছে। কয়লা জ্বালানোতে অনেক পেড়া খাইতে হইছে সবার। কিন্তু অনেক খাটুনির পর তারা জ্বালাতে সক্ষম হয়েছে। খোলা আকাশের নিচে সবাই মিলে একসাথে জোর হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। একটা মণিমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে স্টেকের গন্ধে মোমো করছে। দূর থেকে দাঁড়িয়ে আয়ুষের কাজ দেখছে। আয়ুষ ভাই, স্টেকের উপর রঙের কি থাকে, ডাট না কি জানি, ওটা দিয়ে তেল দিয়ে দিচ্ছে, নামটাই জানি না আমি। আবির গ্রিল সেকছে আগুনে। এদিকে শিফা, ঈশা আর রামিসা আপু মাছ মেরিনেট করছে, মাছেরও বারবিকিউ করা হবে। আর রাইসার কোন কাজ নেই, তারা সবার কাজ পর্যবেক্ষণ করছে। বাকিরা কেউ বসে নেই। হই হই করে সবাই বারবিকিউ পার্টি করতে রাজি হয়ে গেলেও এগুলো করতে করতে সবার এক প্রকার নাজেহাল অবস্থা।
ঘড়িতে এখন 11:20। কাজ শেষ হতে হতে প্রায় রাত 12টা বাজবে। সবারই ক্ষুধায় অবস্থা খারাপ। এখনো মাছ হতে আর একটু টাইম লাগবে। আবির মাছগুলো উল্টে দিচ্ছে। ঈশা এবার উঠে দাঁড়ায়। মাঝখানে একবার শিফা গেছিল রুদ্রকে আনতে, কিন্তু সে আসেনি। কাজ আছে বলে দিয়েছে। শিফা আর কিছু বলেনি, সে জানে তার ভাই কেমন। ঈশা গিয়ে রুদ্রের ডোর নক করে। আসবো রুডি? ভিতর থেকে রুদ্রের গম্ভীর আওয়াজ ভেসে আসে। আয়। কিরে, তুই এরকম ঘরের মধ্যে বসে আছিস কেন? রুদ্রের তোত্তারা উত্তর, তো কি তোদের মতো নাচব? কি করবি তুই? আমাকে বললি হেল্প দরকার। তোর তো কোন হেলদোলি দেখছি না আমি। এবার রুদ্র পায়ের উপর থেকে ল্যাপটপ সরিয়ে সোজা হয়ে বসে। আজ রাইসাকে দিদির কাছে পাঠিয়ে দিবি। আর রায়ার সাথে রাতে তুই থাকবি। ঈশা বলে, কিন্তু রাইসা এই দুইটা তো একে অপরকে ছাড়া থাকবে না রুডি। এগুলো আমি জানি না, যেটা বললাম সেটা কর। কিভাবে করবি সেটা তোর বিষয়। রাত প্রায় 12টা, কিন্তু এখানে এখনো এত রাত হয়ে গেছে বুঝাই যাচ্ছে না। আর আমাদের গ্রামে 9টার পরই সব দোকানপাট বন্ধ হয়ে যায়, এরপর সবাই যে যার বাড়িতে। রাত 11টার পর তো রাস্তাঘাট পুরাই খালি হয়ে যায়। রাস্তায় কাকপক্ষীও থাকে না এই সময়ে। আর এখানে সারা রাত গাড়ি ঘোড়া চলতেই থাকে। সারা রাত জুড়ে মানুষের আনাগোনা লেগেই থাকে। গ্রামের জীবন আর শহরের জীবনের মাঝে বিস্তর ফারাক রয়েছে। ছাদে পার্টি বিছানো হয়েছে, সবাই একসাথে বসেছে। শিফা সবাইকে খাবার সার্ভ করছে। তখন রুদ্র আসবে না বলে গাইগুই করেছিল, তার কাজ আছে হেন তেন। ঈশা শুনেনি, টেনে নিয়ে এসেছে তাকে। চারপাশে সবার কথায় হাসিতে মুখরিত হয়ে গেছে পরিবেশটা। সবাই একসাথে বসে খাচ্ছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে। সবার দিকে তাকিয়ে শিফা বলে, তোমরা এলে বলে আজকের দিনটা এত ভালোভাবে কাটলো। সবার সাথে হাসি মজা করে কিভাবে যে সময় চলে যায় বুঝাই যায় না। আর না হয় এই বাড়িটা খালি পড়ে থাকে, বাবা তো আর এই আসে এই যায়। আর ভাইয়ের তো কোন ঠিক ঠিকানাই নেই, কখন এলো আর কখন গেল। শিফার কথায় ঈশা সায় দিয়ে বলে, তাহলে রুডির বিয়ে দিয়ে দাও আপু, তোমার আর একা একা লাগবে না। তোমাকে সঙ্গ দেওয়ার জন্য তখন কেউ থাকবে। আর আমাদের ছন্নছাড়া রুডিটাও এবার একটু সংসারী হোক। রুদ্রের বাকি বন্ধুরা হই হই করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, এবার রুডির বিয়ে দিয়ে দাও আপু। বয়স তো আর কম হলো না, পরে এই বেডা বউ পাবে না। রুদ্র নাইফ আর ফ্রক দিয়ে স্টেক কেটে খাচ্ছিল। মারুফের কথায় রুদ্র বলে ওঠে, তুই নিজের চিন্তা কর, আমার কথা তোর ভাবতে হবে না। না দাদাভাই, এবার তুমি বিয়ে করো। একজন সুন্দর দেখে লাল টুকটকি ভাবি এনে দাও আমাদের। রুদ্র রামিসার কথার প্রতিউত্তর করে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন সবাই জোট বেঁধেছে ট্রুথ এন্ড ডেয়ার খেলবে। আবার খেলার মাঝে নতুন একটা টুইস্ট হলো। যারা ট্রুথ নেবে তাদের প্রশ্নের উত্তরও দিতে হবে, আবার যেকোনো একটা ক্যারেক্টার প্লে করতে হবে। আর ডেয়ারের নিয়ম অনুযায়ী তোমাকে যা বলা হবে তা করতে হবে। তারপর সবাই গোল হয়ে বসে খেলা শুরু করলো। আয়ুষ বোতল ঘুরিয়েছে, আর প্রথমেই বোতল গিয়ে থেমেছে রামিসার কাছে। ঈশা জিজ্ঞেস করে, কি নেবে রামিসা, ট্রুথ অর ডেয়ার? রামিসা ভয় ডেয়ার নেয় নাকি দিয়ে দিবে, তারপর সে ফাঁসবে, তাই সে ট্রুথ নিয়েছে। রামিসা ট্রুথ নেওয়ায় শিফা উৎসুক হয়ে বলে ওঠে, আচ্ছা তোদের তো অ্যারেঞ্জ ম্যারেজ আমরা জানি, কিন্তু তোদেরকে দেখে সেটা মনে হয় না, তোদের কি রিলেশন ছিল? রামিসা লজ্জা পেয়ে যায় এই কথা শুনে। ঋষাব হাসছে রামিসার অবস্থা দেখে। কিন্তু ট্রুথ নিয়েছে বলতে হবে। আমাদের আগে থেকে সম্পর্ক ছিল, কিন্তু আমরা কাউকে জানাইনি। ও ডিরেক্টর পরিবারকে বলেছে, তারপর পরিবার থেকে সম্বন্ধে এসেছে, তারপর আমাদের লাভ ম্যারেজটা হয়ে গেছে অ্যারেঞ্জ ম্যারেজ বলে রামিসা হেসে ওঠে। আবির রামিসাকে বলে, ভালোই তো ছোট আপু, কি সুন্দর ঘোল খাইয়ে দিলে দুই পরিবারকে। আর আমরা মনে করি গ্রামের মেয়েরা কিছুই চিনে না, কিন্তু তোমরা তো আমাদেরকেও বেচে দিবে, কি এক অবস্থা। আবিরের কথায় সবাই হাসে। তারপর আবার বোতল ঘোরানো হয়, এবার এসে থামে মারুফের দিকে। সে বেটা সাহস নিয়ে ডেয়ার নেয়। তার ডেয়ার দেয় আয়ুষ, যা গিয়ে নেচে দেখা। মারুফে গিয়ে নিচে থেকে আশরাফ খানের একটা লুঙ্গি নিয়ে এসে লুঙ্গি ডান্স করে। মারুফের নাচ দেখে সবার হাসতে হাসতে অবস্থা খারাপ। এরপর রাইসার ট্রান আসে। রাইসাকে ডেয়ার দেয় আবির, বলে একটা গান শোনাতে হবে। রাইসা প্রথমে দোনামোনা করলেও পড়ে গায়, দেখা এক খাব টুই সিলসাইল হি ধুর থাক নিগা হোম ঘুল কিলে ই গিলা হি আপকি। গান শেষে সবাই করতালি দেয়, সবাই অনেক প্রশংসাও করে। রাইসার গানের গলা চমৎকার। এবার বোতলের মুখ এসে থামে রায়ার দিকে। সবার উৎসুক নজর রায়ার দিকে।
রা এতক্ষণ ধরে প্রে করছিল ওর দিকে যেন না পড়ে। এবার তোমাকে পেয়েছি বাগে বলে হেসে ফেলে আবির। ওরা এতক্ষণ ধরে রায়ার উপর কখন বোতল থাকবে সেটারই অপেক্ষায় ছিল। রুদ্র দোলনায় বসে ফোন টিপছিল, এখন সে ফোন পকেটে রেখে ওদের দিকে নজর দেয়। ঈশা রায়াকে উদ্দেশ্য করে বলে, বলো রা কি নিবে, ট্রুত নাকি ডেয়ার? রা ট্রুত নেয়। কিন্তু রুদ্রের বন্ধুরা আর রাইসা সবাই বলে, না না, তোর ডেয়ার নিতে হবে। সবাই বারবার ট্রুত নিলে ডেয়ার কে নিবে? এই নিয়ে ওদের মাঝে বাকবিতণ্ডা লেগে গেল। রা এবার বলে, তাহলে থাক, আমি খেলবো না, যাও তোমরা খেলো, বলে রা উঠে যায়। রাইসা ওর হাত ধরে আবার ওকে বসিয়ে দেয়। তারপর শিফা বলে, থাকো, ট্রুতই নেক। এটা ওর চয়েস, তোমরা ওকে জোর করো না। রাইসা ও সায় দিয়ে বলে, হ্যাঁ ওকে ট্রুথি দাও, নাইলেও মানবে না। ওর এই জিদের কারণেই ও উঠতে বসতে ঠেঙ্গানি খায় আন্টির হাত থেকে। রা রাইসার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে, ওর চোখ বলছে আজ তোর খবর আছে, রাইসা খেলা শেষ হোক তুই দেখবি। রুদ্র মুখ বাঁকায়, এইটুকু মেয়ের এত তেজ, কারোর কথা মানে না। ঈশা বলে ওঠে, আমি প্রশ্ন করব রায়াকে। রুদ্রের বাকি ফ্রেন্ডরা একটু তেরামি করলে ওপরে মেনে নেয়। তো রা বলো, তোমার কি বয়ফ্রেন্ড আছে? সবার সম্মুখে এমন কথা শুনে রা একটু অপ্রস্তুত হলো। রুদ্র রায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে কি বলে শোনার জন্য। রা কোন জোরটা ছাড়াই বলে দেয়, না আমার কোন বয়ফ্রেন্ড নেই। রুদ্রের কপালে ভাঁজ পড়ে, কি অপকটেই না বলে দিল, নাকি সবার সামনে বলবে না তাই মিথ্যা বলল। রায়ার জবাবে ঈশা খুশি হয়, আবার বলে, ওকে এখন তোমাকে আরেকটা জবাব দিতে হবে, ট্রুথ নিয়েছ? রা মুখ ছোট করে বলে, কিন্তু রামিসা আপু তো একটাই উত্তর দিয়েছে। ওর প্রশ্ন জটিল ছিল তাই ওকে আর কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু তোমাকে সহজ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে তাই তোমাকে আমরা এত সহজে ছাড়ব না, বলে আয়ুষ। আবির বলে, ওকে এখন বলো। ধরো তোমার বয়ফ্রেন্ড অথবা হাজবেন্ডের সাথে ঝগড়া লাগলো, তখন সেই মুহূর্তে তুমি তাকে কি বলবে? রা আবিরের দিকে হতবাক হয়ে তাকিয়ে বলে, এটা আবার কেমন কথা? রাইসা বলে, ধুর, এত লজিক খুঁজতে হবে না। তোকে যেটা বলা হয়েছে তুই সেটার উত্তর দে। রা কিছুক্ষণ ভেবে বলে, আমার সাথে বিয়ের পর আমার হাজবেন্ডের ঝগড়া লাগলে আমি বলবো, টেবিলের নিচ থেকে বেরিয়ে আসো, আর মারবো না। রায়ার কথা শুনে সবার মাঝে হাসির রোল পড়ে যায়। একজন আরেকজনের গায়ের ওপর পড়ছে এমন অবস্থা। রায়ার কথা শুনে রুদ্র পুরো টাস্কি খেয়ে যায়। মারুফ হাসতে হাসতে বলে, কিন্তু আমার মনে হয় তোমার কপালে এমন একজন হাজবেন্ড জুটবে যে তুমি ওর থেকে দূরে গিয়ে টেবিলের নিচে কেন ঢুকেছ, এজন্য তোমাকে আরো 2টা থাপ্পড় বেশি মারবে। মারুফের কথায় এবার রুদ্রও হেসে ওঠে। হাসতে হাসতে সবার পেটে খিল ধরে গেছে এমন অবস্থায়। কিন্তু রায়ার মারুফের কথা পছন্দ হয়নি। সে মুখ ছোট করে বলে, মোটেও এমন হবে না। এমন হলে আমি আমার হাজবেন্ড সহ তার পুরো গোষ্ঠীকে 14 শিকের ভাত খাওয়াবো। রুদ্র এবার উঠে দাঁড়ায়, তারপর রায়াকে উদ্দেশ্য করে বলে, আর যদি সে পকেটে পুলিশ আর প্রশাসন দুটো নিয়ে ঘুরে তখন কি করবে? প্রশ্নটা ছুড়ে রুদ্র আর দাঁড়ায় না, গট গট করে হেঁটে চলে যায়। রুদ্রের হঠাৎ করে এরকম একটা কথা সবার কাছেই অদ্ভুত লাগলো। কিন্তু এটা নিয়ে ভেবে দেখার সময় কেউ পেল না, কারণ এর মধ্যেই আকাশের ডাক শুরু হলো। আকাশের অবস্থা ভালো না দেখে সবাই যে যার মতো উঠে নিচে চলে গেল। ক্ষণিক বাদেই মুষলধারায় বৃষ্টি শুরু হলো। সারাদিনের গরমের উত্তাপ আর দিন পার হতেই এমন বৃষ্টি পরিবেশটা পুরো ঠান্ডা করে দিয়েছে। প্রকৃতির লীলা খেলা বুঝা বড়ই দায়। রুদ্র তার রুমে এসে নাইম নামের ছেলেটিকে কল দেয়, যাকে আরিফের সাথের ওই মেয়েটির খবর বের করার জন্য বলেছিল। হ্যালো স্যার, কি অবস্থা, কাজ কত দূর এগিয়েছে? স্যার, আমাকে সকাল পর্যন্ত সময় দিন, আপনাকে পুরো ডিটেলস আমি জানাবো। এখন পর্যন্ত এটাই জানতে পেরেছে ওই মেয়েটা ঢাবির স্টুডেন্ট, অনার্স 3য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী। কিন্তু মেয়েটার সাথে যোগাযোগ করতে পারিনি, যে নাম্বারটা পেয়েছি ওইটা বন্ধ। আমার আর কিছু সময় দরকার, আমি কালকের মধ্যে বের করে দিব সব ইনফরমেশন। ওকে যা করবে তাড়াতাড়ি করো, বলে রুদ্র ফোন কেটে ফোন বিছানায় ছুঁড়ে মারে। রুদ্রকে গিয়ে ডিভানে হেলান দিয়ে বসে তার মাথায় অনেক কিছু ঘুরছে। কাল সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, এর আগে আপনাকে আমার সম্মুখীন হতে হবে ম্যাডাম। অনেক কিছু জানার আছে আমার, যার উত্তর একমাত্র আপনি দিতে পারবেন। এই ডিসিশনটা যদি আমি আগে নিতাম তাহলে আমাকে এতদিন ছাফার করতে হতো না। ঈশা কি তার কাজ করতে পারবে? না পারলে পুরো বাড়ির সবার সামনে সিন ক্রিয়েট হবে, যেটা এই মুহূর্তে আমি চাচ্ছি না। এই মেয়েকে তো একা পাওয়াই যায় না, সব সময় কাউকে না কাউকে নিয়ে ঘুরে। এদিকে ঈশা পড়েছে বিপদে,
রুডির বাচ্চা, তুই কিভাবে আমাকে ফাঁসিয়ে দিলি? তোর মতো বন্ধু যেন শত্রুরও না হয়। ঈশা যখন বলেছে যে সে আজ রায়ার সাথে ঘুমাবে, রাও হেসে সায় দিয়েছে, ঠিক আছে আপু, আমরা একসাথে শুভ, অনেক মজা হবে। কিন্তু রা সহজ সরলভাবে জিনিসটা মেনে গেলেও ঈশার মনে তো রয়েছে পেচ। তাই ঈশা বলে, কিন্তু তোমরা তো অলরেডি দুইজন, আমি শুলে তো জায়গা হবে না। রা বলে, হবে আপু, চিন্তা করো না, আমরা তো এত মোটা না, সবাই চিকন চিকন, আরামসে জায়গা হয়ে যাবে। কিন্তু রাইসা দুজনেই ঘুমোতে পারে না, ও কিভাবে তিনজনে ঘুমাবে? ঈশা আবার বলে, না থাক, তোমরা থাকো, শিফা আপুর সাথে থাকবো নেহ। এবার রামিসা বলে ওঠে, না আপু, তুমি যখন বলেছ রায়ার সাথে থাকবে আজ, তাহলে থাকো, আমি শিফা আপুর কাছে চলে যাচ্ছি, আমার প্রচুর ঘুম পেয়েছে, আর এই মেয়ে তো ঘুমাবে না, বকবক করে, আমাকেও ঘুমাতে দিবে না, এর থেকে ভালো তুমি থাকো, আমি যাই। বলে রাইসা শিফার রুমে চলে যায়। আর এদিকে ঈশা হাফ ছেড়ে বাঁচে, যাক, তার কাজটা সে কমপ্লিট করতে পেরেছে। নয়তো রুদ্র যে তার কি অবস্থা করত। ব্যাটারে দেখতে শান্তশিষ্ট লাগলে কি হবে, আস্ত একটা জল্লাদ, বলে রুদ্রকে মনে মনে গালি দিতে লাগলো। কিন্তু গালি দিলেও রুদ্রের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, তার জীবনে রুদ্রের ভূমিকা অনেক। এই রুদ্রের কারণেই আজ সে আর আয়ুষ এক হয়েছে। কিন্তু এক হলে কি হবে, এখনো ফ্যামিলির জন্য আলাদা থাকতে হয়, বলেই দীর্ঘশ্বাস ছাড়ে ঈশা। রায়ার কথায় ধ্যান সঙ্গে ঈশার। কি আপু, কোথায় হারিয়ে গেলে? কখন থেকে ডাকছি তোমায়। ঈশা হেসে জবাব দেয়, না, এই তো ঘুমাবে না তুমি, কয়টা বাজে? না, আজকে ঘুমাবো না, আজ তোমার আর আয়ুষ ভাইয়ের লাভ স্টোরি শুনবো। আচ্ছা, শোনাবো তোমাকে। এখন আমি একটু আসছি, আয়ুষের সাথে একটু দরকার ছিল, তুমি ওয়েট করো একটু, আমি এই যাব আর আসবো। একা ভয় পাবে না তো? রা হেসে জবাব দেয়, ঠিক আছে আপু, তাড়াতাড়ি এসো।